আচ্ছা, তোমরা যারা লাইভে আসছো তারা একটু কষ্ট করে নিজেদের নামটা কমেন্ট করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যারা লাইভে আসছো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। তোমরা যারা লাইভে আসছো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর আজকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রথমত আমরা গত ক্লাসে চিহ্নযুক্ত সংখ্যা শুরু করছিলাম। ওই চিহ্নযুক্ত সংখ্যার মধ্যে তিনটা ছিল, একটা হচ্ছে প্রকৃত মান গঠন, আরেকটা ছিল একের পরিপূরক, আরেকটা ছিল দুইয়ের পরিপূরক। প্রকৃত মান গঠন আমরা করাইছি। প্রকৃত মান গঠন কিভাবে করতে হয় আমরা জানি। প্রকৃত মান গঠনের পাল্লাটা কত, মানে কত থেকে কত পর্যন্ত সে কাউন্ট করতে পারে সেটাও আমরা জানি। আর আমাদের এরপর হচ্ছে একের পরিপূরক। গত ক্লাসের লাস্টের দিকে আমি সংক্ষেপে একের পরিপূরক বলে দিয়েছিলাম, প্রয়োজনে আজকে আরেকবার বলবো, সংক্ষেপে একের পরিপূরক বলবো। এরপর কেন আমরা প্রকৃত মান গঠন করি না সেটা আমরা গত ক্লাসে বলছিলাম। কেন আমরা একের পরিপূরক করি না সেটা আজকের ক্লাসে বলবো। এরপর আমরা দুইয়ের পরিপূরক করব এবং দুইয়ের পরিপূরক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99%, অর্থাৎ সৃজনশীল আমার এখান থেকে আসে। এখন দুইয়ের পরিপূরক থেকে কিভাবে সৃজনশীল আসে সেটা জানার জন্য সেটা করার আগে তোমাকে যে কাজটা করতে হবে, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কীভাবে আমরা বিয়োগ করি, কিভাবে যোগ করি, সেই জিনিসগুলো জানতে হবে। তো এখন সেটা যদি তোমার ক্লিয়ার থাকে, সৃজনশীলে খুব একটা সমস্যা হবে না। আমি আগামী ক্লাসে এই পুরো অধ্যায়ের ওভারঅল সব সৃজনশীল নিয়ে একটা ক্লাস দিব, ওই এক ক্লাসেই দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের আজকে হচ্ছে কি, আজকে আমরা বেসিকের লাস্টের দিকে যাব। ফিনিশিং কিছু বেসিক যদি বাকি থাকে আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে করব। মানে পরের ক্লাস হচ্ছে আমার সংখ্যা পদ্ধতির আগামী সপ্তাহে যে ক্লাসটা নিব সেই সপ্তাহে হচ্ছে সংখ্যা পদ্ধতি 100% শেষ। আর এদিকে তোমাদের লাস্টে আমরা কোডের ধারণা দিব। কোড কিছু আছে, আমাদের কিছু কোড আছে, এই কোডের ধারণা আমি তোমাদেরকে দিব। সবচেয়ে ইম্পর্টেন্ট কোড হচ্ছে আমার বিসিডি এবং আজকে, এগুলো সম্পর্কে আমরা বলবো। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। আগে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, এরপরে ক্লাস হবে। আর যেহেতু আমরা সকালবেলা ক্লাস করতেই সবাইকে জানাই শুভ সকাল। তো আমরা এই সকালবেলা ঠান্ডা মাথায় আমরা একটু একটু করে
আমাদের লেখাগুলো লিখবো খাতায়, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, যদি থাকে মাথায় কেন লিখবা খাতায়? তো আমি বলবো তোমাদের খাতায় লেখো আর নাই লেখো, মাথায় জিনিসগুলোকে রাখো। যতই তুমি মাথায় রাখিবে ততই তোমার উপকার হইবে। ওই কারণে মাথায় যতই ঢুকাইতে পারিবে ততই কাজে আসিবে, ততই পরীক্ষায় ভালো রেজাল্ট করিবে। ভালো রেজাল্ট যদি করিতে হয়, পড়াগুলো মাথায় ভালোভাবে ঢুকাইতে হয়, সেই পড়াগুলো খুব ভালো করে বুঝিতে হয় এবং তার সাথে সাথে বেসিকটাও ক্লিয়ার করিতে হয়। যদি তোমার বেসিকটা থাকে ক্লিয়ার, পরীক্ষার A+ লাইনটাও ক্লিয়ার। এখন আসো আমরা সামনের দিকে যাব। একজনে বললো গেট আছে, গেট করবো না। শোনো, আমাদের তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু তোমরা পরীক্ষা দিও, পরীক্ষার জন্য তোমাদের কিছু নিয়মকানুনও জানতে হয়। হ্যাঁ, আমাদের আইসিটির টোটাল অধ্যায় আছে 6টা। আমি একটু তোমাদেরকে কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশনটা একটু বলি, অনেকের এটা লাগে। হ্যাঁ, এটা কিন্তু অনেকে জানে না। তো আমি আইসিটির কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে একটু করে বলে দিই। হ্যাঁ, তোমরা একটু আজকে, যেহেতু আমরা এর আগে তো যেহেতু কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশন বলি নেই, আজকে আমরা কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশনটা বলে দিই। আইসিটিতে কী কী আছে না আছে এগুলো ছোট্ট করে একটু বলি। হ্যাঁ, এটা হয়তো অনেক বেশি কাজে দিবে। তাহলে আমাদের আইসিটিতে অনেকগুলা চ্যাপ্টার আছে। এক নাম্বার অধ্যায় যেটা, সেটা আমার কিছুই না, এটা হচ্ছে আমাদের সিম্পল তোমাকে প্রযুক্তির সাথে পরিচয় করাই দিবে, যে আমাদের বিভিন্ন প্রযুক্তি, যেমন রোবোটিক্স, তারপর হচ্ছে বায়োসার্জারি, এই ধরনের যে টপিকসগুলো আছে এগুলোর সাথে তোমাকে কি করে দিবে, পরিচয় করাই দিবে। এটা হচ্ছে আমাদের অধ্যায় 1। এই অধ্যায় 1-এ আমরা এই জিনিসগুলো সম্পর্কে পাবো। সেটা হচ্ছে আমাদের সেটাকে আমরা বলি হচ্ছে তোমার বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, আমাদের 1 নাম্বার। এটা হচ্ছে আমাদের বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এরপরে এখানে হচ্ছে আলটিমেটলি তুমি বিভিন্ন জিনিস জানবা, যেমন গ্লোবাল ভিলেজ কী জিনিস, ক্রায়োচার্জারি কী জিনিস, রোবোটিক্স কী জিনিস, এগুলোর কাজ কী, পৃথিবী আমাদের হাতের মুঠোয়, এটা দ্বারা কী মিন করে। মানে এক কথায় আমাদের অনেকগুলা জিনিস সম্পর্কে আমরা আইডিয়া পাবো। অর্থাৎ এক কথায় বলতে পারো টিকা সম্পর্কিত আমাদের জিনিসগুলো, মানে কোনো একটা টপিক সেটা নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়টা হচ্ছে আমার মুখস্থ টাইপসের, যদিও বোঝার অনেক কিছু আছে। এরপর 2 নাম্বার অধ্যায় হচ্ছে আমার কমিউনিকেশন। আমি সংক্ষেপে অধ্যায়গুলোর নাম লিখতেছি। কমিউনিকেশন। এই অধ্যায়টা আমরা 3য় নম্বর অধ্যায় শেষ করে আমরা এটাতে যাব। এই কমিউনিকেশনের মধ্যে অনেক কিছু বুঝতে হয়, যে আমরা বলি বিভিন্ন কেবল, এই কেবলগুলো কয় ধরনের আছে, ফাইবার অপটিক কেবল বলতে কী বুঝি, আমরা বলি ব্রডব্যান্ড কানেকশান, এই কানেকশানগুলোর আমাদের কীভাবে কাজ করে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন যে আমাদের এক কথায় নেটওয়ার্ক রিলেটেড, অর্থাৎ কমিউনিকেশন করতে হলে তোমার নেটওয়ার্ক লাগে। এই নেটওয়ার্ক নিয়ে যত কিছু জানার দরকার আমরা সব কিছু আমরা এখানেই জানবো। অনেক বড় একটা অধ্যায়। এরপর হচ্ছে 3 নম্বর অধ্যায় আসবো আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এটা হচ্ছে আমার 3 নম্বর অধ্যায়। এরপর হচ্ছে 4 নম্বর অধ্যায় আমরা পাবো হচ্ছে ভাইয়া HTML। এরপর 5 নম্বর অধ্যায় পাবো আমরা সি প্রোগ্রামিং। এরপর 6 নম্বর অধ্যায় আমরা পাবো হচ্ছে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই 6টা অধ্যায়, এটা হচ্ছে আমার আইসিটির ওভারঅল সিলেবাস। অর্থাৎ আইসিটিতে আমাদের অধ্যায় আছে কয়টা? আইসিটিতে আমার অধ্যায় আছে 6টা। এবার আসি ভাইয়া, টোটাল সিকিউ কয়টা আসে? ভাইয়া আমাদের পরীক্ষায় সিকিউ আসে হচ্ছে 8টা, তার মধ্য থেকে আমাকে আনসার করতে হয় 5টা। এখন 8টা আমার কোত্থেকে আসে আমরা একটু দেখি। দেখো, আমাদের প্রথমে যেটা পড়াইছি ওটা থেকে বলি। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের মধ্যে তুমি দেখবা এই অধ্যায়টাকে তোমাদের বইতেই 2টা ভাগে বিভক্ত করে দিছে। এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এই যে আমরা বলতেছি সংখ্যা পদ্ধতি শেষ করব, এর মানে না যে পুরো অধ্যায় শেষ করব, আমরা একটা অংশ শেষ করব। এই অংশের মধ্যে সংখ্যার যে বিভিন্ন জিনিস, বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এগুলো সব আমরা বলছি, রূপান্তর বলছি, কোডের ধারণা আজকে দিব, পরিপূরক, পুরো যোগ কীভাবে করে, বিয়োগ কীভাবে, এগুলো সব করছি। এই সংখ্যা পদ্ধতি যা পড়তেছি এটার উপর একটা সিকিউ আসবে, একটা সিকিউ। আর ডিজিটাল ডিভাইস যেটা আছে না, সেখান থেকে একটা সিকিউ আসবে, একটা সিকিউ। এর মানে তুমি যখন এই অধ্যায় পুরোটা শেষ করবা, এর মানে তুমি 100% কনফার্ম ইন্টারমিডিয়েট পরীক্ষায় তুমি 2টা সিকিউ পেয়ে যাচ্ছ।
এই ডিজিটাল ডিভাইসে আমরা বিভিন্ন লজিক গেট, তারপর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা বলে, এগুলো সম্পর্কে আমরা জানবো। এনকোডার, ডিকোডার, তারপর হচ্ছে আমাদের হাফ অ্যাডার, ফুল অ্যাডার, অ্যাডার, অনেকগুলো টপিকস আছে, কাউন্টার, রেজিস্টার, এগুলো সম্পর্কে আমরা জানবো। তো মানে এক কথায় ডিজিটাল যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো সম্পর্কে আমরা জানবো, এটা কীভাবে কাজ করে। তো সেটা হচ্ছে আমাদের এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা অধ্যায়, যেহেতু এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডেরই, যার কারণে আমাদের দেখা যায় এগুলোতে আমাদের দক্ষতা একটু বেশি থাকে সাধারণত। তো এই ক্ষেত্রে এই অধ্যায়টা তোমাদেরকে খুব মজা দিয়ে পড়ানো যাবে। এবার আসো, এরপর হচ্ছে HTML। HTML হচ্ছে কি, আমি জাস্ট এক কথা বললে, তোমরা বিভিন্ন ওয়েবসাইট দেখো না, ওয়েবসাইটগুলো তোমরা ঘোরাঘুরি করো না, এই ওয়েবসাইট রেডি করে কি দিয়ে, নর্মালি মূল বা তার বেস হচ্ছে HTML, অর্থাৎ HTML এর মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন করা যায়। যদিও এর সাথে আরও বিভিন্ন ধরনের যে ল্যাঙ্গুয়েজ লাগে, তবে HTML এর সাথে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। HTML এ বিভিন্ন কোড করতে হয়, এখান থেকে আসে একটা সিকিউ। এরপর হচ্ছে সি প্রোগ্রামিং। এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং, তো আমাদের প্রোগ্রামারদের কাজ। এই সি প্রোগ্রামিং হচ্ছে আমাদের যেরকম আমাদের বাংলা একটা ভাষা, প্রোগ্রামিং একটা ভাষা, সি প্রোগ্রামিং একটা প্রোগ্রামিংয়ের ভাষা। এই ভাষাটা সম্পর্কে আমরা জানবো, এর বিভিন্ন কোডিং আছে সেগুলো জানবো, এগুলো করে আমরা একটা ক্যালকুলেটারও বানিয়ে ফেলতে পারবো। তো এই যে আমাদের সি প্রোগ্রামিং থেকে সৃজনশীল, দেখো ভালো করে খেয়াল করো, সি প্রোগ্রামিং থেকে সৃজনশীল যদি একটা আসে, কমিউনিকেশন থেকে সৃজনশীল আসে দুইটা, আর সি প্রোগ্রামিং থেকে যদি দুইটা আসে, কমিউনিকেশন থেকে সৃজনশীল আসে একটা। এর মানে বুঝতে পারতেছ, এখান থেকে একটা আসলে এখান থেকে আসবে দুইটা, এখান থেকে দুইটা আসলে এখান থেকে আসবে একটা, তো এখান থেকে দুইটা আসলে এখানে আসবে একটা। তাহলে আলটিমেটলি আমাদের এখান থেকে আমরা বুঝলাম সি প্রোগ্রামিং থেকে কয়টা সৃজনশীল হয়, আর ম্যাক্সিমাম টাইমস হয় কি সি প্রোগ্রামিং থেকেই দুইটা দেয়, এখান থেকে একটা দেয়। তো এবার হচ্ছে আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকে সৃজনশীল আসবে কয়টা, এখান থেকে সৃজনশীল আসবে হচ্ছে একটা। আর আমাদের বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, এখান থেকে সৃজনশীল আসবে হচ্ছে একটা। তো আমি তোমাদেরকে বলবো কি ভাইয়া, তোমরা যারা বাসায় বসে আসো, তোমরা এটা নিজে নিজে পড়ো, কারণ এই অধ্যায়টা আমরা সবার লাস্টে পড়াবো। অর্থাৎ এখানে একটা আহামরি বুঝাইতে হবে, যেমন তুমি সংখ্যা পদ্ধতির মধ্যে অনেক কিছু বেসিক আছে, এরকম আহামরি অনেক কিছু আছে তা না কিন্তু। তবে এগুলো সামাজিক বিজ্ঞানের মধ্যে তুমি নিজে রিডিং পড়ে বুঝবা, না বুঝলে তো আমরা যখন বুঝাবো তখন বুঝবাই। তো আমার কথা হচ্ছে তুমি এটা যদি নিজে রিডিং পড়ে ফেলো, অন্তত কলেজের পরীক্ষাগুলোতে এই অধ্যায় যখন থাকবে আনসার করতে পারবা। ইন্টারমিডিয়েট পরীক্ষা আমরা এটা আনসার করতে না করি, কারণ এটা মুখস্থ টাইপসের। দেন তার আগে আপাতত নিজেকে ব্যাকআপ দেওয়ার জন্য তুমি এই অধ্যায়টা কী করবা, নিজে বাসায় রিডিং পড়ে ফেলো মুজিব স্যারের বই থেকে। আর আমরা তো এখান থেকে কমিউনিকেশানে শিফট করব, এরপর যাই আমরা কমিউনিকেশনের পরে আমরা ওই যে ডেটাবেস ম্যানেজমেন্ট পড়াবো। ডেটাবেস ম্যানেজমেন্ট আমরা কমিউনিকেশনের পরে ফেলবো। এই কমিউনিকেশনের পরে ডেটাবেস ম্যানেজমেন্ট পড়ানোর পর দেন আমরা HTML পড়াবো, দেন আমরা সি প্রোগ্রামিং পড়াবো। এরপরে সি প্রোগ্রামিং পড়ানোর পর আমরা লাস্ট এটা দিয়ে আমরা ফিনিশিং দিব। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। এবার দেখো সৃজনশীল কয়টা আসে, এখান থেকে যদি একটা আছে এক, এখান থেকে ধরে নিলাম একটা, তাহলে এখানে দুইটা, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই 8টা থেকে তোমাকে 5টা আনসার করতে হবে। আর MCQ এর জন্য প্রত্যেকটা অধ্যায় তোমাকে টাচ করতে হবে, যেহেতু 6টা অধ্যায়, এক অধ্যায় থেকে মিনিমাম 3টা করে MCQ আসবে, এক অধ্যায় থেকে মিনিমাম 3টা। ইভেন তুমি সংখ্যা পদ্ধতি থেকে মিনিমাম 5টা MCQ পাবা, এই সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস থেকে 5টা MCQ পাবা অন্তত। তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের সিলেবাস ডিস্ট্রিবিউশনটা কি। আমরা আমাদের মতো করে আস্তে আস্তে আগাবো, ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। আর বিশেষ করে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেটার অপশান হচ্ছে ICTর যে মেইন টপিকসগুলো, যেমন কমিউনিকেশান, এগুলো হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং ফিল্ডের পড়াশোনা। তারপর হচ্ছে HTML, এগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ। সি প্রোগ্রামিং ইঞ্জিনিয়ারদের কাজ। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইঞ্জিনিয়ারদের কাজই ম্যানেজমেন্ট করা। তারপর হচ্ছে ডিজিটাল ডিভাইস ইঞ্জিনিয়ারদের কাজ। আর বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এখানে যত কিছু তোমাকে দেখাবে সব কিছু হচ্ছে ইঞ্জিনিয়াররা যা বানাইছে তা, যেমন রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং ফিল্ড। তো এরকম, তাহলে আমাদের মোটামুটি বলা যায় ICT পুরোটা আমাদের ইঞ্জিনিয়ারদের হাতে। তো তাও যেহেতু সবাইকেই পড়তে হয়, ওই কারণে আমি সহজ বুদ্ধ ভাষায় বুঝাবো, যাতে করে কারো কোনো সমস্যা না হয়। তাহলে তোমরা দেখো, একটা সাবজেক্ট পড়ার আগে, পরীক্ষা দেওয়ার আগে, তার প্রপারলি প্রিপারেশান নেওয়ার আগে সেটা সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া থাকতে হয়, সেই আইডিয়া তুমি এখান থেকে পাবা। তবে আরেকটা তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি, যারা তোমরা এই যে কী বলে সায়েন্সের আসো, তোমাদের এখানে যারা সায়েন্সের আসো, তারা যখন ফিজিক্স সেকেন্ড পেপারে যাবা, ফিজিক্স সেকেন্ড পেপার, এই ফিজিক্স সেকেন্ড পেপারের একটা অধ্যায় আছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, 10 নম্বর অধ্যায়। সেই অধ্যায়ের অর্ধেক হচ্ছে সেমিকন্ডাক্টরের পড়া, বাকি অর্ধেক হচ্ছে এই 3 নম্বর চ্যাপ্টারটা,
মানে 3 নম্বর চ্যাপ্টারে তুমি গেট পড়বা না, লজিক গেট, এই লজিক গেটগুলো সেখানে আমার কাজে লাগবে, হু সেম, মানে ওগুলো পড়া হয়ে যাবে। আর যারা কমার্স আর্টসের আসো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের ক্ষেত্রে হচ্ছে তোমরা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা না, তোমাদের একটা সেকশন থাকে, আইকিউ সেকশন থাকে, ওই আইকিউ নিয়ে এবার হয়তো আমার একটা বেসও থাকবে। তো আইকিউ সেকশন যেটা, এই আইকিউ সেকশন যেটা, ওই আইকিউ সেকশনে কিন্তু আমাদের এই নাম্বার সিস্টেমগুলো বা এখান থেকে কিছু কিছু প্রশ্ন হয়, হ্যাঁ। তো এই জন্য আইকিউর ক্ষেত্রে এগুলো খুব কাজে দিবে। তো আপাতত ওভারঅল সিলেবাস হচ্ছে এটা। বলো তোমরা একটা ছোট্টখাটো আইডিয়া নিতে পারছো কিনা, একটু বলো, কমেন্টে বলো। কারণ তোমাদের আইডিয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, আইডিয়াটা ইমপ্লিমেন্ট করতে পারলে, আইডিয়াটা পাইলে দেন হচ্ছে তুমি সামনের দিকে আগাইতে পারবা। আচ্ছা, সবাই সিলেবাসে একটু বলো তো, সিলেবাসের ডিস্ট্রিবিউশনটা আমরা সবাই বুঝছি কিনা? ওকে, আমি এখানে দেখি ওয়াইফাইয়ের স্পিড অনেক সময়, এই যে ওয়াইফাইয়ের ক্ষেত্রে স্মুথ কানেকশান পাওয়া যায় না, দেখা যায় অনেক সময় খুবই হাই স্পিড থাকে, অনেক সময় হঠাৎ করে এই যে তোমার এটা পিক ভ্যালু থেকে নিচে নেমে যায়, তখন দেখা যায় আমাদের এই যে তোমার ইন্টারাপশান হয়ে যায়। ইন্টারাপশান বলতে মানে ঝাপসা হয়ে যায়, সেটা আমি এখান থেকে আমার হাতের ফোনেই দেখি, তখন আমি ঠিক করে দিই। অলরেডি তোমরা বলার আগে আমি ঠিক করা শুরু করেছি, যার কারণে বলার সাথে সাথে পাই গেছো। তো আসো, এটা হচ্ছে ওভারঅল একটা আইডিয়া, এই আইডিয়াটা তোমাদের থাকা আসলে উচিত, তো আমরা বলে ফেললাম। এখন তাহলে এই আইডিয়াটার পর এবার আমরা যাই আমাদের আজকের পড়াশোনা, হ্যাঁ কি বলো, আমরা আজকের পড়াশোনার দিকে গমন করি। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখি সবাই, আমরা চিহ্নযুক্ত সংখ্যা দেখতেছি, খেয়াল করে দেখো, চিহ্নযুক্ত সংখ্যা। এই চিহ্নযুক্ত সংখ্যা আমরা পাই হচ্ছে 3 প্রকারের, একটা হচ্ছে প্রকৃত মান গঠন, একটা হচ্ছে প্রকৃত মান গঠন, এরপরে আরেকটা হচ্ছে 1 এর পরিপূরক, আরেকটা হচ্ছে 1 এর পরিপূরক, আরেকটা হচ্ছে ভাইয়া 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। এখন আমরা যদি সংক্ষেপে বলি ভাইয়া, প্রকৃত মান গঠন মানে কি? প্রকৃত মান গঠন হচ্ছে সে যেমন ছিল দেখতে ঠিক তেমনই থাকবে, এটা হচ্ছে তার প্রকৃত মান গঠন। সে যেমন ছিল দেখতে তেমনই থাকবে, সেটা হচ্ছে তার প্রকৃত মান গঠন। এবার আসো, তাহলে আমাদের এখানে মনে করো আমরা প্রকৃত মান গঠনের ক্ষেত্রে আমার কি হয়, সাধারণত আমরা বিটগুলো নিব কেমন, 8 বিট 16 বিট এরকম। এগুলোর কারণ আমি গত ক্লাসে বলছিলাম। তাহলে সাপোজ আমি মনে করো কোনো একটা সংখ্যা আমি 8 বিটের নিব, যদি আমি 8 বিটের নিই তাহলে আমরা কী বলতে পারবো ভাইয়া, যদি আমি 8 বিটের নিই তাহলে কি হবে ভাইয়া, 8 বিটে নিলে তার বাম দিকের যেটা, এটা হচ্ছে চিহ্ন বিট, এটা হচ্ছে কি চিহ্ন বিট, এটা হচ্ছে চিহ্ন বিট। আর বাকি যে 7টা বিট আছে, এই 7 বিট এগুলো হচ্ছে কি মানের জন্য। এই 7 বিট কিসের জন্য, এই 7 বিট হচ্ছে ভাইয়া মানের জন্য। এরপর আমি যদি বলি তোমাকে +5 এবং -5 এই দুইটা দেখো, তাহলে +5 এবং -5 দুইটা দেখাতে হলে তুমি কি করবা ভাইয়া, প্রথম কথা হচ্ছে আমার এখানে +5 লাগবে, -5 লাগবে, তাহলে প্রথমে তোমাকে কোন বিট দিতে হবে, চিহ্ন বিট। তাহলে যখনই তুমি +5 দিবা, প্লাসের জন্য চিহ্ন বিট কত বলো দেখি, সবাই কমেন্টে বলো, প্লাসের জন্য চিহ্ন বিট কত, এই প্লাসের জন্য চিহ্ন বিট কত, 0 নাকি 1, প্লাসের জন্য চিহ্ন বিট কত দেখি বলো কমেন্টে, প্লাসের জন্য চিহ্ন বিট কত দেখি, তোমরা কমেন্টে বলো, পারো কিনা দেখি সবাই।
আজকে কিন্তু মারাত্মক লেভেলে কিছু কনসেপ্ট পড়াবো। প্লাসের জন্য চিহ্নবিট কত সবাই একটু বলো, প্লাসের জন্য চিহ্নবিট কত? দেখি সবাই কমেন্টে বলো প্লাসের জন্য চিহ্নবিট কত। এই তো পারতেছে সবাই, যাক ভালোই। শিয়াম, ধ্রুব, সালাউদ্দিন ইফাত, রিফাত, যাক আবরা ওবায়দুল, উমেহানি মিম, যাক সবাই পারলা। তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া, আমাদের যখন +5 বললো চিহ্নবিট হচ্ছে 0, যখন -5 বললো চিহ্নবিট হচ্ছে কত 1। এবার আসি হচ্ছে আমাকে কি করতে হবে, চিহ্নবিট 0 দিলাম, এরপরে তোমাকে কিন্তু কয় বিট দিতে হবে, তোমাকে মানের জন্য 7 বিট দিতে হবে। মানের জন্য কয় বিট দিতে হবে, মানের জন্য 7 বিট দিতে হবে। এবার আমরা যদি বলি ভাইয়া 5, এই 5-এর ডেসিমেল ভ্যালু কত, 5-এর বাইনারি ভ্যালু কত আমরা জানি না, তাহলে আমরা লিখি 1 2 4, আর তো লেখার প্রয়োজন নাই, কারণ এই 4 8 লিখলাম, আর বেশি প্রয়োজন নাই। তাহলে 5 লেখার জন্য কত কত 5, 4 4 একে 5, তাহলে আমাদের এখানে 1, এখানে 0, এখানে 1, তাহলে 5-এর বাইনারি হচ্ছে 101। কিন্তু আমার কথা হচ্ছে আমার তো 3 বিট হইলে হবে না, এখানে 101, এখানে কয় বিট 101, এখানে কয় বিট বলো তো 101, এখানে কয় বিট আমার বিট, আমাদের 101 মানে কয় বিট। আর আরেকটা প্রশ্ন আনসার দাও, বিটের মিনিং কি, বিট বলতে কি মিন করে দেখি কয়জনে পারো, বিট মানে কি বলো তো, বিট মানে কি দেখি সবাই পারে কিনা। আমি বারবার বলছিলাম ক্লাসে, বিট মানে কি বলো তো, বিট মানে কি? হ্যাঁ এই তো পারছে, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। তাহলে এক একটা বাইনারি ডিজিটকে আমরা একটা বিট বলি, তাহলে এখানে টোটাল 3টা বাইনারি ডিজিটের 3 বিট, কিন্তু আমার লাগবে কয় বিট 7 বিট। এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? অবশ্যই পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার আগে ইচ্ছা মতো 0 দিলে কোনো সমস্যা হয় না। এখন আমার আরও কয়টা লাগবে, আরও 4টা, তাহলে আমি 4টা শূন্য দিয়ে দিব। তাহলে এখানে 4টা, এখানে 3টা, 7টা, তাহলে আমরা এটা এখানে যাই লিখবো। তাহলে আমরা এখানে লিখবো কত, 4টা শূন্য, এরপর 101। তাহলে এই 4টা শূন্য, এরপর 101, এই যে 4টা শূন্য 101। এবার আমি বললাম আচ্ছা দেখি তুমি একটা কাজ করো, তুমি কি করবা, +0-এর জন্য লিখো, -0-এর জন্য লিখো। তাহলে +0-এর জন্য লিখলে তুমি কি লিখবা, প্লাসের জন্য হচ্ছে ভাইয়া 0, মাইনাসের জন্য হচ্ছে 1। এরপর আমাদের মানের জন্য 0-এর বাইনারি কত 0, তাহলে এবার 0 কয়টা দিব, 7টা দিব। তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখন দেখো এটাকে আমরা বলতেছি, এই পুরো জিনিসটাকে বলতেছি +0, এই পুরো জিনিসটাকে বলতেছি -0। এই দুইটা কি দেখতে সেম? না ভাই, এই দুইটা দেখতে সেম না, দুইটা দেখতে দুই রকম। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমাদের প্রকৃত মান গঠন আমাকে বলতেছে +0 দেখতে যেমন -0 দেখতে তেমন না। এর কিন্তু বাস্তবে আমরা জানি +0 -0 কথা সেম, যেহেতু প্রকৃত মান গঠন বলতেছে না +0 একরকম -0 আরেক রকম, এর মানে ঝামেলা পাকাই ফেলছে না। এর মানে এই ঝামেলা এড়ানোর জন্য নতুন একটা পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে, তার নাম হচ্ছে একের পরিপূরক। এর মানে এটা যখন আমাদের ডিসকোয়ালিফাইড, তখন নতুন করে আমার একটা পদ্ধতি উদ্বোধন করা হয়েছে, তার নাম হচ্ছে কি একের পরিপূরক। তাহলে আমরা বুঝছি তো কেন আমরা প্রকৃত মান গঠন ব্যবহার করি না। তাহলে প্রকৃত মান গঠন কেন ব্যবহার করি না, কারণ এক্ষেত্রে +0 আর -0-এর জন্য সেম আমাদের ভিন্ন ভিন্ন ভ্যালু পাওয়া যায়, কিন্তু আমাদের তো ভিন্ন ভিন্ন ভ্যালু আমরা জানি। +0 যে কথা, -0 সেম কথা, +5 -5 দুটো ভিন্ন কথা আমরা জানি, এবং এখানে আমার আসছেও ভিন্ন ভিন্ন দেখতে। দেখো এটা একরকম, এটা আরেক রকম, এটা শুরু 0 দিয়ে, এটা শুরু 1 দিয়ে, কিন্তু +0 আর -0 তো বাস্তবে সেম, কিন্তু তারা বলতে সেম না, ওই কারণে আমরা তাদেরকে ব্যবহার করব না। আচ্ছা এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের প্রকৃত মান গঠন আমরা ব্যবহার করবো না, এবার কার মান ব্যবহার করবো, একের পরিপূরক। এবার দেখো একের পরিপূরক খুবই সোজা, খালি আমাদের ইন্টারচেঞ্জ করব। আমি খালি কি করব, ইন্টারচেঞ্জ করব। একের পরিপূরক যদি আমি বলি, একের পরিপূরক কী জিনিস, একের পরিপূরক কিচ্ছুই না। একের পরিপূরক মানে হচ্ছে তুমি 1-কে 0 বানাবা আর 0-কে 1 বানাবা। মানে তুমি জিজ্ঞেস করবো তুমি কি 1, এই
ওর 0 বানাই দাও। তুমি কি 0 ওর 1 বানাই দাও। এর মানে 0 রে 1 বানাই দাও, 1 রে 0 বানাই দাও, তাহলে একের পরিপূরক পাইয়ে যাও। তাহলে আমরা কি বললাম, একের পরিপূরক পাইতে হলে কী করতে হবে, 1কে 0, 0কে 1 বানাইতে হবে। অর্থাৎ পরিপূরক মানে কি আমরা জানি, আমরা প্রথমে একটা কথা বলে রাখি, পরিপূরক মানে কি, পরিপূরক মানে কি এটা অনেকে আমরা জানি না। তাহলে আমরা প্রথমত আসি, হোয়াট ইজ দ্য মিনিং অফ পরিপূরক। পরিপূরক, হ্যাঁ, পরিপূরক বা কমপ্লিমেন্ট। পরিপূরক বা কমপ্লিমেন্টের মিনিং কি আমরা একটু সেটা দেখি। পরিপূরক বা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এই জিনিসটা দ্বারা কি মিন করে, মনে করো আমাদের কোনো একটা সেট আছে, হ্যাঁ, এই সেটটাকে আমরা নাম দিলাম ইউনিভার্সাল সেট, নাম দিলাম কি ইউনিভার্সাল সেট। তাহলে আমাদের এখানে মনে করো একটা সেট আছে, তার নাম হচ্ছে এ সেট। তাহলে আমরা বলবো এ সেট, তাহলে এটা পুরোটা হচ্ছে কি ইউনিভার্সাল সেট। তার থেকে এর পরিপূরক মানে হচ্ছে এ বাদে সব। এর পরিপূরক মানে কি, তাহলে এর পরিপূরক মানে কি এ বাদে সব। তাহলে এই পুরা জিনিসটাকে আমরা বলতেছি ইউ থেকে কাকে বাদ দিতে হবে, ইউ থেকে এটাকে বাদ দিতে হবে, ইউ বাদ এ, ইউ থেকে আমরা এটাকে বাদ দিলে এ প্রাইম পেয়ে গেলাম এর পরিপূরক। তাহলে আমরা জানি পরিপূরক মানে কি, পরিপূরক মানে হচ্ছে কোনো একটা সেটের মধ্যে যার পরিপূরক বের করব সে বাদে বাকি সব হচ্ছে তার পরিপূরক। তাহলে এর পরিপূরক মানে কি এ বাদে বাকি সব, এর পরিপূরক মানে কি এ বাদে বাকি সব। এবার তুমি যদি বলো ভাইয়া বাইনারি, তুমি একটা সেট নিলে হচ্ছে কি, তুমি একটা সেট নিলে হচ্ছে বাইনারি। তাহলে দেখো এই বাইনারি সেটের মধ্যে কে কে আছে, ভাইয়া বাইনারি সেটের মধ্যে আছেই দুইজন, একজনের নাম হচ্ছে 1 আর একজনের নাম হচ্ছে 0। অর্থাৎ 1 এবং 0 এই দুইটা মিলেই তৈরি হয় বাইনারি এর সেট। তাহলে আমি যদি বলি এই পুরা সেটে কে কে আছে, 1 এবং 0 আছে, তাহলে আমরা একটা কথা বলতে পারি, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, পরিপূরক এটাকে এভাবে লেখা যায় 1 প্রাইম লেখা যায়, অথবা অনেকে 1 বার লেখে, ইকুয়ালস টু আমরা বলতে পারবো 1 বাদে সব। এবার এখানে এই পুরা বাইনারির মধ্যে 1 বাদে আর কি আছে বলো তো, আমার এই পুরা বাইনারির মধ্যে 1 বাদ দিলে আর কি আছে একটু বলো তো ভাইয়া, আমার এই পুরা বাইনারির মধ্যে 1 বাদ দিলে আর কি আছে একটু বলো তো, 1 বাদ দিলে আর কি আছে? তাহলে এই পুরো জিনিসটার মধ্যে 1 বাদ দিলে আছে 0, তাহলে 1 বাদ দিলে 0 আছে মানে হচ্ছে 1 এর পরিপূরক সমান কি 0। তাহলে আমরা এখান থেকে নিচে নোট ডাউন করে নিলাম 1 এর পরিপূরক সমান 0। একইভাবে আরেকটা হচ্ছে 0 এর পরিপূরক। তাহলে 0 এর পরিপূরক যদি আমরা বলি তাকে আমরা এভাবে লিখতে পারি 0 প্রাইম অথবা 0 বার, এটা মানে কি 0 বাদে সব। তাহলে 0 বাদে যে সব, 0 বাদে যদি আমরা সব নিই, 0 বাদে কি আছে 1 আছে, তাহলে আমরা বলতে পারবো 0 এর যে পরিপূরক সেটা হচ্ছে 1। তাহলে এবার আমাকে তোমরা এটা বলো, কেন 1 এর পরিপূরক 0, 0 এর পরিপূরক 1, তোমরা এবার আমাকে বলতে পারবা কিনা। দেখো আমরা করতেছি কি, আমরা করতেছি হচ্ছে আমাদের 1 এর পরিপূরক পদ্ধতি। তো 1 এর পরিপূরক পদ্ধতি যেটা করতেছি, 1 এর পরিপূরক পদ্ধতি বলতে আমরা মিন করতেছি হচ্ছে আমরা সাধারণত একবার পরিপূরক করব। হ্যাঁ, তাহলে আমাদের 1 এর পরিপূরক হচ্ছে সবাইকে আমি একবার করে পরিপূরক করব। তো সবাইকে একবার করে পরিপূরক করলে 1 কে কমপ্লিমেন্ট বা পরিপূরক করলে পাবো 0, 0 কে কমপ্লিমেন্ট বা পরিপূরক করলে পাবো 1। ওই কারণে আমরা বলি 1 এর পরিপূরক পদ্ধতি করতে হলে তুমি 1 কে 0 বানাবা। কেন 1 কে 0 বানাবা? কারণ 1 এর পূরক হচ্ছে কত 0, 1 এর পূরক হচ্ছে কে 0, 0 এর পূরক 1। তো এটাকে আমরা অনেক সময় পরিপূরক বলি, অনেক ম্যাথমেটিক্সে আমরা সবসময় এটাকে পূরক বলি। কি বলি? পূরকও বলি, যেটা বলি কোনো সমস্যা নেই। তাহলে আমাদের 1 এর পূরক বা পরিপূরক হচ্ছে 0 আর 0 এর জন্য পূরক হচ্ছে 1। এই কনসেপ্টের কারণে আমরা 1 এর পরিপূরক পদ্ধতি করতে গেলে 1 কে 0 বানাই দিই, 0 কে 1 বানাই দিই। সবাই বুঝছি কিনা কেন আমি 1 কে 0 বানাই, 0 কে 1 বানাই? আমাকে একটু বলো, কেন আমি 0 কে 1 বানাই, 1 কে 0 বানাই? এটা আমরা সবাই বুঝছি কিনা একটু করে বলো।
ওকে, তাহলে আমরা এবার খুবই স্পিডে চলে যাব, কারণ যেহেতু এগুলো আগেও পড়ানো হয়েছিল, আমরা খুবই স্পিডে এটা বলে দিব যাতে করে তোমাদের এই যে লেট না হয়। আমাদের মেইন টার্গেট হচ্ছে 2 এর পরিপূরক, হ্যাঁ 2 এর পরিপূরক না, আমাদের মেইন টার্গেট হচ্ছে 2 এর পরিপূরক দিয়ে ম্যাথ করা। তো এই ম্যাথই আমরা করব আজকে। তাহলে আসো, তাহলে এবার আমাদের সিম্পল তোমাকে বললাম 1 এর পরিপূরক পদ্ধতি, 1 এর পরিপূরক পদ্ধতি। তো 1 এর পরিপূরক পদ্ধতি যদি আমরা করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাদের ঠিক আগের মতো আমাদের সেম কনসেপ্টে আমাকে আগাইতে হবে। ঠিক আগের মতো যদি সেম কনসেপ্টে আগাই, আবার আমি বলবো ভাইয়া, আবার কি বলবো? আবার বলবো হচ্ছে আমাদের বললাম 1 এর পরিপূরক পদ্ধতিতে +5 বলতে কি মিন করে, -5 বলতে কি মিন করে। তাহলে কোন পদ্ধতিতে করব? 1 এর পরিপূরক পদ্ধতিতে। তাহলে 1 এর পরিপূরক পদ্ধতিতে আমরা +5 বের করব, 1 এর পরিপূরক পদ্ধতিতে আমরা কি করব? -5 বের করব। এখন কথা হচ্ছে এক্ষেত্রে একটা সুবিধা আছে। এক্ষেত্রে সুবিধাটা কি ভাইয়া? 1 এর পরিপূরক পদ্ধতি যখন তুমি করতে যাবা তখন আর তোমাকে আলাদা করে চিন্তা করা লাগে না। তুমি কি করবা? তোমার কাছে +5 যেটা আছে, এই +5টাকে তুমি যদি 1 এর পরিপূরক করে দাও, 1 এর পরিপূরক করে দাও, অটোমেটিক সে -5 হয়ে যাবে। আমি +5টাকে 1 এর পরিপূরক করে দিলে সে অটোমেটিক কী হয়ে যাবে? -5 হয়ে যাবে। একটু আগে প্রকৃত মানে আমি কি দেখছিলাম? +5 আলাদা করে চিন্তা করা লাগে, -5 আলাদা করে চিন্তা করা লাগে। যখন তুমি 1 এর পরিপূরক আসবা, এবার আলাদা চিন্তার কোনো দরকার নেই। তুমি যদি +5 জানো, এই +5টাকে 1 এর পরিপূরক করে দিলে সে কি হয়ে যাবে? -5 হয়ে যাবে। +5টাকে 1 এর পরিপূরক করে দিলে সে কি হয়ে যাবে? -5 হয়ে যাবে। এবার আসো ভাইয়া +5, তাহলে সিম্পল ভাইয়া +5 মানে কি? প্লাসের জন্য আমাদের চিহ্নবিট হচ্ছে কত? 0। প্লাসের জন্য চিহ্নবিট কত? 0। তাহলে চিহ্নবিট যেহেতু 0, প্লাসের জন্য এরপর হচ্ছে আমাদের 5। এই 5টাকে আমরা বাইনারিতে প্রকাশ করলে কি হয়? 1 0 1, আমরা খুব ভালো করেই জানি। এখন আমাদের টোটাল কয়টা বিট লাগবে? 8টা বিট লাগবে। তাহলে এখানে 3টা আছে 1 0 1, আরও কয়টা দিব? 4টা। তাহলে আমি 4টা 0 দিলাম, 1 0 1 দিলাম। তাহলে এরপর আমরা কি করব? 4টা 0 দিব, এই 4টা 0 দিলাম, এরপর 1 0 1 দিলাম। এটা হচ্ছে আমার কার বাইনারি? এটা হচ্ছে +5 এর বাইনারি। এটা হচ্ছে +5 এর বাইনারি। এখন এই যে +5 এর আমরা বাইনারি পাইলাম, এই +5 এর বাইনারিটাকে আমরা এখন কি করব? এই +5 এর বাইনারিটাকে আমরা -5 বানাবো। তবে আমার কথা হচ্ছে +5 এর বাইনারিটাকে আমি -5 বানানোর জন্য নতুন করে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র 1 এর পরিপূরক করলে হবে। তাহলে 1 এর পরিপূরক কীভাবে করবো খেয়াল করো। তুমি এই যে জাস্ট এই 1টা আছে না, 1 এর বদল কী বসাবা? 0 আছে না, 0 এর বদল বসাবা 1। এই 0 আছে, 0 এর বদলে বসাবা 1। এই যে 0 আছে, 0 এর বদলে বসাবা 1। এই 0 আছে, 0 এর বদলে বসাবা 1। এই 0 0 এর বদলে বসাবা 1। এই 1 1 এর বদল বসাবা 0। 0 আছে, 0 এর বদলে বসাবা 1। 1 আছে, 1 এর বদলে বসাবা 0। এবার তুমি একটা কাজ করে দেখো, তোমরা আগেই বলছিলা যে আমাদের 8 বিটের মধ্যে সবচেয়ে বামের বিটটাকে আমরা সবসময় বলি চিহ্ন বিট। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো তো, 1 2 3 4 5 6 7 8, এই 8 নম্বর সবচেয়ে বামে। এই বামেরটা কত বলো তো? 1 না? দেখো আমরা জানি -5 হইতে হলে কিন্তু বামেরটা কী হইতে হয়? 1 হইতে হয়, কারণ ঋণাত্মক সংখ্যার মধ্যে চিহ্ন বিট সবসময় কী থাকে? 1 থাকে। সেটা হয়েছে কিনা দেখো তো। তাহলে আমরা বলতে পারি আমাদের +5 যেটা আমাকে দেওয়া থাকে, সেই +5কে আমি যদি -5 করি, তাহলে আমার কি হচ্ছে? +5কে আমি -5 করার পর আমাদের তার কিন্তু চিহ্নবিট ঠিকই 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার +5 এর বাইনারি, এটা হচ্ছে -5 এর বাইনারি। এখন তুমি আমাকে একটা প্রশ্ন করো, ভাইয়া আমি এই পদ্ধতিতে করার পর -5 এর বাইনারি যেটা পাইছি, এখন তো সেমটা পাই নেই না, সেমটা পাই নেই। সেমটা পাই নেই মানে পাওয়ার কথাও না। কেন পাওয়ার কথা না? কারণ এটা তো দুইটা ভিন্ন পদ্ধতি। এক এক পদ্ধতি আমাকে এক একভাবে আমাকে জিনিসটাকে এক্সপ্রেস করে। তো আমাদের 1 এর পরিপূরক পদ্ধতি বলতেছে এটা যদি +5 হয় এটা হবে কি? -5। এটা যদি +5 হয় এটা হবে কি? -5। কে বলতেছে ভাইয়া? 1 এর পরিপূরক পদ্ধতি আমাকে বলতেছে। এখন আমার প্রশ্ন হলো, আচ্ছা আমি +5কে 1 এর পরিপূরক করার কারণে -5 হয়ে গেল, তাহলে এই -5টাকে যদি আমি 1 এর পরিপূরক করি কি হবে? অর্থাৎ আমার মনে প্রশ্ন আসলো, 1 এর পরিপূরক যদি আমি এই কাজটা করি, 1 এর
পরিপূরক। সবাই একটু ভালো করে খেয়াল করো। তাহলে এই যে -5 তাকেও তো একের পরিপূরক করা যায়। একের পরিপূরক করার জন্য তো আমার আলাদা কোনো নিয়ম নাই। নিয়ম হচ্ছে কি, 1কে দেখলে 0 বানিয়ে দিব, 0কে দেখলে 1 বানিয়ে দিব। তাহলে আমার কথা হচ্ছে এই -5টাকে যদি আমি একের পরিপূরক করি আসলে কে হয় আমি তো জানি না, না জানলে একবার করে দেখি। তাহলে করে দেখলে কি হবে, আমি এই 1টাকে পরিপূরক করলে 0, 1টাকে পরিপূরক করলে 0, 1টাকে পরিপূরক করলে 1's কমপ্লিমেন্ট 0, 1-এর 1's কমপ্লিমেন্ট 0, 1-এর কমপ্লিমেন্ট 0, 0-এর কমপ্লিমেন্ট 1, 1-এর কমপ্লিমেন্ট 0, 0-এর কমপ্লিমেন্ট 1। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো। প্রথম কথা হচ্ছে ভাইয়া এটা করার পর যেটা পাইলাম সেটা আমরা একটু হিসাব করি। 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বার যেটা আছে ভাইয়া, এই 8 নাম্বারটা 0। 8 নাম্বার 0 মান হচ্ছে এই সংখ্যাটা নিশ্চয়ই ধনাত্মক। আর এই ধনাত্মক সংখ্যা এটা আসলে দেখো তো এইটা আর এটা এক্স্যাক্টলি সেম কিনা, দেখো তো সেম কিনা, অবশ্যই ভাইয়া সেম। তাহলে যেহেতু সেম হচ্ছে এর মানে এটাকে যদি আমরা বলি +5, দ্যাট মিনস এটা হচ্ছে +5। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, আমরা এখান থেকে শিখলাম তুমি কোনো একটা ধনাত্মক সংখ্যাকে একের পরিপূরক করলে, কোনো একটা ধনাত্মক সংখ্যাকে একের পরিপূরক করলে সেটা ঋণাত্মক হয়ে যায়। এরপর ওই ঋণাত্মক সংখ্যাটাকে যদি আবার একের পরিপূরক করো সে আবার আকের জায়গায় রিটার্ন যায়। এর মানে এক কথায় ধনাত্মক সংখ্যাকে একের পরিপূরক করলে ঋণাত্মক হয়, ঋণাত্মক সংখ্যাটাকে একের পরিপূরক করলে ধনাত্মক হয়। ধনাত্মক সংখ্যাকে যে কোনো ধনাত্মক সংখ্যাকে একের পরিপূরক করলে ঋণাত্মক হয়, আর ঋণাত্মক সংখ্যাকে একের পরিপূরক করলে ধনাত্মক হয়। এই জিনিসটা কি আমরা বুঝছি কিনা একটু আমাকে কমেন্টে বলো। এই জিনিসটা তোমাদের ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলো। এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। আমি কিন্তু বেসিক ধরে ধরে পড়াচ্ছি, কারণ আমি 2-এর পরিপূরকে গেলে কিন্তু বেশি কথা বলবো না, সব কথা আমি এখানে বলে ফেলতেছি, কারণ এখানে বোঝানো ইজি। এতটুকু বুঝছি কিনা বলো তো। ওকে, যদি বুঝে থাকি এবার আসো একটা কথা বলি। তুমি যখন প্রকৃত মান গঠন পড়ছিলা, একের ভালো করে চিন্তা করে দেখো, তুমি যখন প্রকৃত মান গঠন পড়ছিলা সেই প্রকৃত মান গঠনে চিহ্নবিট বাদ দিলে বাকি যেটা সেটা থেকে কিন্তু তুমি বলতে পারতে এটা আসলে কত। যেমন চিহ্নবিটটা 0 হইলে ধনাত্মক, 1 হলে ঋণাত্মক, আর চিহ্নবিট বাদ দিলে বাকি মানগুলো দেখে তুমি বলতে পারতা এটা তো আসলে এত এর বাইনারি, 5-এর বাইনারি, 6-এর বাইনারি, এরকম বলা যায়। কিন্তু আমার কথা হচ্ছে আমি তোমাদেরকে বলবো একের পরিপূরক কি? একের পরিপূরক আর কিছুই না, জাস্ট লাইক মেকআপ। আমি আবারও বলতেছি, একের পরিপূরক আর কিছুই না, জাস্ট লাইক মেকআপ। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারতেছি আমরা কি করতেছি, আমরা +5 তাকে মেকআপ করতেছি। +5টাকে মেকআপ করলে সে আসলে কিন্তু +5, সে আসলে কে +5, তাকে মেকআপ করার পরে সে হয়ে গেল কি -5। এই -5টাকে আমি আবার মেকআপ করতেছি, মানে এই মেকআপ মানে হচ্ছে দেখো আলটিমেটলি উল্টা কাজ করছো না। যেমন এখানে তুমি 0টাকে 1 বানাইছো, সেই 1টাকে আবার এখানে কি বানাইছো 0 বানাইছো, এর মানে আমরা উল্টা মেকআপ করছি। আর এখানে উল্টা মেকআপ সেম কথা। উল্টা মেকআপ করলে আলটিমেটলি তুমি কি করবা বলো তো, আবার আগের জায়গায় চলে যাবে না। এর মানে তুমি যেমন ছিলা তুমি মেকআপ করে চেহারাটা চেঞ্জ করে ফেললা। আমি মনে করো কিছু আটা ময়দা এনে আমার চেহারার মধ্যে যদি দিই, দেখবা আমি দেখতে কত সুন্দর হয়ে যাব। হ্যাঁ, এত সুন্দর চেহারা, তখন তুমি দেখে চিনবাই না এটা ইমু ভাই। তুমি বলো হাউ ফানি, এটা কি ইমু ভাই, তুমি চিনবা না। কিন্তু আমি যখন মনে করো মুখে পানি দিয়ে আবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আবার এরকম হয়ে যাব, তখন তুমি বুঝবা হ্যাঁ এটা ইমু ভাই। তাহলে খেয়াল করে দেখো, আমার পাশে আছে আটার বস্তা, আমি আটার বস্তা থেকে আটা নিলাম, আমি মুখের মধ্যে মেখে দিলাম, তাহলে একের পরিপূরক হয়ে গেল। তুমি কি আমাকে চিনতেছ? চিনতেছি না। আমি পানি দিয়ে মুখটাকে ধুয়ে ফেললাম, তুমি কি আমাকে চিনতেছ? এটাই ইমু ভাই। তাহলে আমার কথা হচ্ছে কি, তুমি যখন মেকআপ করতেছ, মেকআপ করার পরে তোমাকে চেনা যাচ্ছে না,
তাহলে তুমি কে সেটা চেনার জন্য কি করতে হবে, ঢেলে দিতে হবে। কি ডালবা, পানি ডালবা। তাহলে আমরা বলবো আমরা আমরা কোনো একটা সংখ্যা যখন ধনাত্মক সে কিন্তু আসলে প্রকৃত, সে কেমন আমি চিনি, মানে ঘরের মধ্যে বসে আছে তাকে সে কেমন দেখতেছি আমি চিনি তাকে, কিন্তু সে যখন মেকআপ করলো তাকে চিনার কোনো উপায় নাই, কারণ তার মুখের উপরে যে আটা ময়দা আছে এই জিনিসগুলো আমাদের দেখে তার চেহারাটাই চেঞ্জ করে দিল। তাহলে আমরা বলতে পারি মেকআপ করার পরে, এই দেখো তোমরা আবার মেয়েরা রাগ করিও না, আমি এই মেকআপ বলতে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেকআপের কথা বলতেছি, ফিল্ম ইন্ডাস্ট্রির মেকআপ। মানে দেখবা যে ওই বিভিন্ন মেকআপ করে সাজে না, পাগল সাজে, ছাগল সাজে, অনেক কিছু সাজে না, আমি সেই মেকআপের কথা বলতেছি, তোমাদের মেকআপ না। তোমাদের মেকআপ ভালো, এটা দিয়ে তোমার এই যে কী বলে, এটা দিয়ে চেহারা চেঞ্জ হয় না, পরে তো আবার বলবা যে আমার বউ মেকআপ করে, সেও করবে, সমস্যা নেই। তবে এগুলো হচ্ছে ওই মেকআপ না, এগুলো হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির মেকআপ, মানে চেহারা পুরো চেঞ্জ করে দেয়। এবার আসো, তাহলে আমি বলতেছি মেকআপ যখন করলাম তখন আমি তাকে চিনি না, তাহলে এবার তাহলে জিনিসটা কেমন হবে, এবার জিনিসটা এমন হবে, আমি তাকে চিনি না আবার বোধহয় চিনি, আমি বোধহয় চিনি না আবার বোধহয় চিনি, যখন মেকআপ করে তখন আমি চিনি না, পানি ঢেলে দিলে চিনি, যখন মেকআপ করে তখন আমি তারে চিনি না, ওই কারণে পানি ঢালার পর আমি তাকে চিনে যাই, তাকে চিনে আমি মজা পাই। দেখো, তাহলে আমরা একটা কথা বলতে পারি কি, যখন আমার এই জিনিসটা ধনাত্মক তখন আমি তাকে চিনি, তাহলে তাকে আমি চিনি, যখন সে মেকআপ করে ফেললো তাকে আমি চিনি না। তাহলে এই চিনি না থেকে চিনার জন্য কি করতে হবে, চিনি না থেকে চিনার জন্য আমাদের কিচ্ছুই না, এই যে মনে করো এটা গ্লাস, এই গ্লাস থেকে কী করতে হবে, পোরিং ওয়াটার মানে পানি ঢেলতে হবে, তাহলে ঢেলে দিই, পানি ঢেলে দিই, তাহলে আমি পানি ঢেলে দিলাম। যদি আমার গলার সাউন্ডটা খুব বেশি ভালো না, তোমরা গান শুনে এই যে কী বলে হেডফোন আবার নষ্ট করিও না। আচ্ছা, গলার সাউন্ড যেহেতু ভালো না, গানটা হবে না। আমার কথা হচ্ছে গান নিজে নিজে বানাবো, কেন আমরা আরেকজন থেকে সুর কপি করবো, কিন্তু গানের কথাগুলো নিজের মতো হইতে হবে। হ্যাঁ, শিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে আচ্ছা, তাহলে আমরা এটা চিনি না, তাহলে আমি মেকআপ দিলাম, তাকে চিনতেছি না, তাহলে আমার চিনার জন্য কী করতে হবে, পানি ডালতে হবে। এবার আসো, আইসিটির ভাষায় আমাকে কি বলে, আইসিটির ভাষায় বলে, এই যে আপনি বলতেছেন +5কে মেকআপ করবেন, দ্যাট মিনস ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন। কি করবেন, ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন। আইসিটি আমাকে বলে আপনি যে বলতেছেন উল্টা মেকআপ করবেন মানে পানি ঢেলে দিবেন, এই পানি ডালা মানে হচ্ছে পুনরায় ওয়ান্স কমপ্লিমেন্ট করা, পুনরায় কি করা, ওয়ান্স কমপ্লিমেন্ট করা। তাহলে দেখো, সে আমার চিনা আছে, মেকআপ করার পরে চিনি না, যখন আমি পানি ঢেলে দিলাম তখন সিনা ছাড়া থাকি না। তাহলে যখন আমি এখানে কি করলাম, যখন আমি মেকআপ করলাম তখন তারে চিনি না, যখন আমি মেকআপ ছেড়ে দিলাম, পানি ঢেলে যখন মেকআপগুলো মুছে ফেললাম তখন আমি তাকে চিনি। তাহলে আমি বলতে পারি কোনো একটা সংখ্যার যদি চিহ্নবিট 0 হয় মানে সে ধনাত্মক, চিহ্নবিট 1 মানে সে ঋণাত্মক। তাহলে তোমরা আমাকে বলো, কোনো একটা সংখ্যা যদি এরকম ঋণাত্মক আকারে থাকে তুমি কি দেখে বলতে পারবা? আসলে দেখো, তোমাকে যদি আমি এটা বলি এই যে 1 1 1 1 1 0 1 0, আচ্ছা বলো তো এটা দেখে কি তুমি গেস করতে পারবে এক্স্যাক্টলি এটা আমাদের -5? দেখো, আমি জানি এটা আমার -5, এখন হয়তো তুমি বলতে পারবে লেখা আছে, হ্যাঁ লেখা আছে, বাট ইন জেনারেল তুমি এটা দেখে কি বিচার করতে পারবা এটা -5? না ভাইয়া, পারবো না। তাহলে আমাকে তখন কি করতে হবে, দেখো 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বারটা কত, 1 মানে সে কেমন, সে নেগেটিভ। আমি বুঝে গেলাম সে নেগেটিভ। আর আমি বলবো নেগেটিভ মানে হচ্ছে মেকআপ করার থেকে আমি যদি তাকে চিনতে চাই, মেকআপ করা অবস্থায় তাকে আমি চিনি না, যদি আমি তাকে চিনতে চাই পানি ঢেলে দিব। তাহলে পানি ঢেলে দিব মানে কি, তাহলে আমি পানি ঢেলে দিচ্ছি মানে 1টা 0 হয়ে গেল, 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1। এবার দেখো এই সংখ্যা যেটা, এই সংখ্যাটাকে তুমি দেখেই বুঝতেছ 1 0 1 মানে হচ্ছে এটা 5। তাহলে এটা আসলে কে, 5। এই 1 দ্বারা কি মিন করে, -5। তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমরা নিশ্চয় একটা কথা বলতে পারি, কোন একটা সংখ্যাকে যখন আমি 1-এর পরিপূরক করে ফেললাম তখন কিন্তু তাকে আমি আর চিনি না, কারণ তার মেকআপটা আমি তুলি না। যখন আমি পানি ঢেলে তার মেকআপটা তুলে দিলাম তখন আমি তাকে চিনে ফেললাম। তাহলে আমি কি করলাম, কোন একটা সংখ্যা যদি ঋণাত্মক থাকে তাকে কি সরাসরি চিনা যায় না? তাহলে আমরা বলবো ঋণাত্মক সংখ্যা মানে হচ্ছে সে 1-এর পরিপূরক করা আছে, মানে মেকআপ করা আছে, এই মেকআপগুলো তুলতে হবে। তাহলে কোন একটা সংখ্যা যখন 1-এর পরিপূরক করা অবস্থায় থাকে সে ঋণাত্মক, এই ঋণাত্মক
ঋণাত্মক সংখ্যাকে যেহেতু আমি দেখে চিনি না, ওই কারণে 1 দ্বারা বুঝবো সে ঋণাত্মক, আর তাকে আমি ধনাত্মকে কনভার্ট করে বুঝবো সে আসলে কে। এ কে আমি যখন চিনলাম, এবার তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে মেকআপ করা 5। এই মেকআপ করা 5 মানে কি -5। তাহলে এটা কেন -5 সেটা আমরা বুঝবো কিনা বলো তো। আমরা কেন -5 এটা বুঝার উপায়টা বুঝছি কিনা বলো, এই বলো এতটুকু বুঝছে কিনা। আমি কিন্তু আস্তে আস্তে জোর এতে যাচ্ছি, কারণ তোমার সকালবেলা ঘুম থেকে উঠলে একটু একটু মনে করো নরম নরম ভাব থাকে, আস্তে আস্তে গরম হচ্ছে, মানে মানে এনার্জিটা ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। এরপর দেখবে খেলা কাকে বলে, না খেলা ছাড়া কি চলে, চলে না। বাংলা মায়ের দামাল ছেলে, খেলা ছাড়া কি চলে, চলে না। এই এতটুকু বুঝছো কিনা 100% ক্লিয়ার হইতে হবে ভাই। আমার কথা হচ্ছে আমার ক্লাস করার পর তুমি কখনো যাতে না বলতে পারো ভাই আমি এমসিকিউ পারি না, আমি সিকিউ পারি না। সব কিছু পারবা, আর পারবা না মানে কি পারবা। প্রয়োজন পরীক্ষার হলে গান গাবা, মেকআপ করলে আমি চিনি না, মেকআপ না করলে চিনি। পরে পরীক্ষার হলে যদি ম্যাডাম থাকে তাহলে খবর আছে। ওকে, দেখো এবার আমি দেখি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। তার জন্য তোমাকে আমি পরীক্ষা নেব। সবাই ফুল রেসপন্সে থাকবা। গান শুনেছি কী জন্য, তোমাকে একটু উত্তেজিত করার জন্য। উত্তেজিত হইছ, যে উত্তেজিত হওয়া নাই তার ভবিষ্যৎ অন্ধকার। তাহলে আমাদের যে গান শুনে উত্তেজিত হয়েছে তোমরা এখন আনসার দিবা। দেখো আমি জাস্ট কোনটা লিখে দিব, আমি বাইনারি সংখ্যাটা লিখে দিব। এই বাইনারি সংখ্যাটা লিখে দিলে তুমি গেস করতে হবে সেটা আসলে কে। প্লাস মাইনাস সহ বলতে হবে, তাহলে আমি একটা দিই এ দিলাম হচ্ছে দিলাম। এখন এটা আসলে প্লাস কত হবে অথবা মাইনাস কত সেটা আমাকে বলতে হবে। এবার আমি বি দিলাম, এটা প্লাস কত মাইনাস কত আমাকে বলতে হবে। দেখি এ দিয়ে আনসার দিবা, বি দিয়ে আনসার দিবা। যেমন +5 এ +5 বি -5 এরকম আমাকে কমেন্টে বলতে হবে। দেখি কার আগে কে বলতে পারে, কার কনসেপ্ট কতটুকু ক্লিয়ার। তবে হ্যাঁ আমি আবারও বলতেছি এটা কোন পদ্ধতি, একের পরিপূরক। অন্য পদ্ধতি হলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। একের পরিপূরক মানে অনলি একের পরিপূরকের জন্য এটা দ্বারা কত বোঝায়, এটা দ্বারা কত বোঝায়। এই শিয়াম বলতেছো আরেকবার, শিয়াম যেটা আরেকবারের কথা বলছো সেটার আনসার তুমি ইনশাল্লাহ এখানে পেয়ে যাবা। সবাই বলতে থাকো প্রথমটা দ্বারা কত মিন করে, সেকেন্ডটা দ্বারা কত মিন করে। আমি চাচ্ছি তোমাদের সর্বোচ্চ রেসপন্স। আর আইসিটি অধ্যায়টা এমন, আইসিটি সাবজেক্টটা এমন যেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডের পড়া, যার কারণে আমাদের জন্য এগুলো একটু সুবিধাজনক। কিন্তু কথা হচ্ছে অনেকের জন্য এই জিনিসগুলো আপত্তিজনক। তাও তারা এই যে তোমাদের আসলে কনসেপ্টে ক্লিয়ার না করে পড়লে ঝামেলা আছে। আমি খুবই সহজ ভাষায় পড়াচ্ছি যাতে করে সবাই বুঝো। যে সায়েন্স কমার্স আর যে যারই হোক না কেন সবারই তো পড়া দরকার, সবারই তো পড়া লাগবে। আমি সবার জন্য গুছিয়ে পড়াচ্ছি, আশা করি কারো সমস্যা হবে না। যাক, অনেকে আনসার দিচ্ছ। প্রথমটা আনসার দিচ্ছ +11 ম্যাক্সিমাম, আর পরেরটা আনসার দিচ্ছ -9। দেখি এবার আমি করে দেখি। আমার প্রথম কথা 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বারটার শূন্য মান হচ্ছে সংখ্যাটা ধনাত্মক, আর ধনাত্মক সংখ্যা মেকআপ সারা থাকে। তাহলে মেকআপ সারা মানে কি, তাকে দেখে আমি চিনবো। তাহলে এটা আসলে কে, এটা আসলে হচ্ছে 1011। এবার 1011কে আমি যদি বলি 1011, এবার ডান দিক থেকে যদি আমি আমাদের ওই যে ডেসিবেলে নেওয়ার জন্য শর্টকাট নিয়ম করি, তাহলে 1 2 4 8, তাহলে 8-এর নিচে 1 আছে, 2-এর নিচে আছে, 1-এর নিচে আছে। তাহলে 8-এ হচ্ছে 8 2 1, 8-এ 2 কত 10, 10-এ 1 11। তাহলে আমরা বলতে পারি 0 দ্বারা বুঝতেছি এটা প্লাস,
আর এই সংখ্যাটা দ্বারা বুঝতে সেটা হচ্ছে কত 11, তাহলে এটা হচ্ছে +11। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 1-এর পরিপূরক পদ্ধতিতে +11 এর বাইনারি। তাহলে এটা হচ্ছে কার বাইনারি? +11 এর বাইনারি। এবার হচ্ছে 1-এর পরিপূরক পদ্ধতিতে -11 আমাদের 1-এর পরিপূরক পদ্ধতিতে এটা কি? তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করে দেখি 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বারটা যেটা সেটা কিন্তু আমার 1 আছে। তাহলে 8 নাম্বারটা 1 আছে মানে হচ্ছে এটা কেমন সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। কিন্তু ঋণাত্মক সংখ্যাটা মেকআপ করা থাকে, এই মেকআপ করা তো আমি চিনি না। এই মেকআপ করা যদি আমি না চিনি তাকে কি করতে হবে? এটাকে আবার 1-এর পরিপূরক করতে হবে, মানে পানি ঢেলে দিতে হবে, 1-এর পরিপূরক করতে হবে। তাহলে 1-এর পরিপূরক করলে আমরা কি পাবো? 1-কে করলে পাবো 0, 1-কে করলে পাবো 0, 1-কে করলে পাবো 0, 1-কে করলে পাবো 0, 0-কে করলে 1, 1-কে করলে 0, 1-কে করলে 0, 0-কে করলে 1। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এবার আমি বলতে পারবো আগে সেই ঋণাত্মক থাকলে এবার কেমন? ধনাত্মক। এই মুহূর্তে এই পুরা সংখ্যাটার মধ্যে বাইনারি কোনটা? এই যেটা, সামনের শূন্যগুলো তো বাদ দিলে হচ্ছে। তাহলে 1 0 0 1। এবার আমরা আসি 1 0 0 1, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। ডেসিমেলে রূপান্তর করার শর্টকাট কি? 1 2 4 8। তাহলে 8-এর নিচে আছে, 1-এর নিচে আছে, 8 1 কত? 9। এর মানে এই জিনিসটা দ্বারা বোঝায় +9, কিন্তু আসলে এই জিনিসটাকে আমাদের এই জিনিসটা দ্বারা তাহলে কি মিন করে? এটা দ্বারা যদি +9 মিন করে, এটা দ্বারা মিন করে -9, মাইনাস তো আছে 9। তাহলে এতটুকু বুঝছি কিনা যে একটা +11 আর একটা -9, এটা আমরা বুঝছি কিনা? একটা +11 আর একটা -9, এটা আমরা বুঝছি কিনা? কনফার্ম করি। এবার আসো আমরা এটা কাজ করি। আমরা কাজ করব হচ্ছে +0 এর বাইনারি লিখি। প্লাস মানে হচ্ছে আমাদের চিহ্ন বিট কত হবে ভাইয়া? প্লাস মানে হচ্ছে চিহ্ন বিট 0। এরপর যেহেতু এরপর আর 7টা বিট লাগবে, সে 0-এর বাইনারি কত? 0, ওই কারণে 7টা শূন্য। 1 2 3 4 5 6 7। এখন যদি আমি বলি ভাইয়া +0 থেকে আমি -0-তে যাব, তাহলে 1-এর পরিপূরক পদ্ধতি আমাকে কি বলে? 1-এর পরিপূরক পদ্ধতি বলে 0-কে 1 বানাও, 1-কে 0 বানাও। তাহলে আমি 0-কে 1 বানাইলে এখানে 8টা শূন্য আছে, তাকে আমি তাহলে প্রথম শূন্য যেটা তাকে 1 বানাইলে এই যে এখান থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 1। এরপরে আমার হয়ে যাবে কত? এরপরে আমার যে 0, এই 0টা হয়ে যাবে 1। এরপরে যে 0টা হয়ে যাবে 1। এরপরে 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 0টা হয়ে যাবে 1। দ্যাট মিনস আমরা একটা কথাই বলতে পারি, আমার 1-এর পরিপূরক পদ্ধতিতে বলে এটা হচ্ছে আমার +0, এটা হচ্ছে আমার -0। তাহলে তারাও সেম কথা বলতেছে ভাইয়া। কি বলতেছে? তারা বলতেছে +0 আর -0 দেখতে সেম না, তারা একই জিনিস না। তাহলে আমি যেহেতু দেখতেছি +0 এবং -0 সেম না, দ্যাট মিনস আমরা একটা কথাই বলতে পারি 1-এর পরিপূরক পদ্ধতিতে +0 এবং -0 সেম না। এর মানে +0 একরকমভাবে প্রকাশ করে, -0 আরেকরকমভাবে প্রকাশ করে। এটা আমাদের জন্য ঝামেলাজনক এবং অত্যন্ত লজ্জাজনকও বটে। ওই কারণে নতুন একটা পদ্ধতির অবতারণা হয়েছে, সেটা হচ্ছে আমাদের 2-এর পরিপূরক। এবং একটু বলে রাখি, এই 2-এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে সকল ঝামেলার অবসান ঘটছে। ওই 2-এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে সকল ঝামেলার অবসান ঘটে গেছে। ওই কারণে আমাকে কি করতে হবে? এখন 2-এর পরিপূরক করতে হবে, 2-এর পরিপূরক করতে হবে। তাহলে আমরা এখন শিখব 2-এর পরিপূরক কী জিনিস। আগে বলো এতটুকু তোমাদের হয়েছে কিনা? ফিনিশ। এতটুকু হয়েছে কিনা একটু বলো। সবার ক্লিয়ার কিনা? পড়াশোনাটা পড়াশোনার মতোই করতে হবে। জিনিসটাকে যদি উপভোগ্য করা যায় তাহলে উপভোগ করাই শ্রেয়। আর আমাদের পড়াশোনাকে উপভোগ্য করা উচিত। আসলে জিনিসটা হচ্ছে তোমাকে দেখতে হয় যে
তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে কি, আমাদের একের পরিপূরক আমরা শেষ করলাম, এবার আমরা দুইয়ের পরিপূরকে শিফট করব। তাহলে আমরা একের পরিপূরকের এই যে ঝামেলাটাও জানলাম, শূন্য প্রকৃত মান গঠনের ঝামেলা জানলাম, এবার হচ্ছে আমরা দুইয়ের পরিপূরকে সেই ঝামেলাটা আমরা ব্যাকআপ দিব, দেখি আমরা পারি কি না। তাহলে আমরা এবার যাব দুইয়ের পরিপূরক। এবার আসো ভাইয়া দুইয়ের পরিপূরক কি, আমি জাস্ট বলবো 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক প্লাস 1 সমান 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। আবার বলতেছি 1 এর পরিপূরক প্লাস 1 মানে হচ্ছে 2 এর পরিপূরক। আই রিপিট অ্যাগেইন, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। এর মানে পরীক্ষায় যদি তোমাকে কখনো 2 এর পরিপূরক করতে বলে, তোমার প্রথম কাজ হচ্ছে 1 এর পরিপূরক করা, দেন তাকে সাথে কি যোগ করা, তার সাথে 1 যোগ করা। আই রিপিট অ্যাগেইন, পরীক্ষায় যদি তোমাকে কখনো 2 এর পরিপূরক করতে বলে, তোমার প্রথম কাজ তাকে 1 এর পরিপূরক করা, দেন তার সাথে 1 যোগ করা। তাহলে আমরা সেই কাজটাই করব, যে আমাকে বলা হলো 1 এর আমাদের 2 এর পরিপূরক করার জন্য। তাহলে আমরা আসি 2 এর পরিপূরক করার জন্য আমরা কি করব একটু দেখি। প্রথম কথা, সেই আবার আগের মতো যাই ভাই, আমাদের +5, আমরা বলতেছি এই +5কে 2 এর পরিপূরক করলেই কি পেয়ে যাব, -5 পেয়ে যাব। দেখো তুমি যখন এখন 2 এর পরিপূরক করতেছো, এই 2 এর পরিপূরক করার জন্য কিন্তু 1 এর পরিপূরকও করা লাগবে, কিন্তু তাকে আর এখন তুমি আর -5 বলতে পারবা না, কারণ এখন পদ্ধতিটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আবারও বলতেছি, আমার 2 এর পরিপূরক করার সময় মাঝখানে যে তুমি 1 এর পরিপূরক করবা, এটা যদি +5 হয় তাকে তুমি -5 বলতে পারবা না। তাকে তুমি -5 বলতে পারতা যদি তুমি 1 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করতা, কিন্তু 2 এর পরিপূরক পদ্ধতিতে এসে তুমি 2 এর পরিপূরক যতক্ষণ না শেষ করবা ততক্ষণ পর্যন্ত সেটা -5 হবে না। আমি আরও ক্লিয়ার করব যদি আমি আগে জিনিসটা বুঝাই। +5 ভাই আমাদের ঠিক আগের মতো, এই 9 বিট আসলে কী হবে আমি বলবো। 9 বিট তোমার 2 এর পরিপূরক পদ্ধতিতে 9 বিট চলে আসে, সেটা আমরা বলবো কি হয়, আমরা একটা একটা করে বলবো। আমরা বললাম সব কিছু ধাপে ধাপে যাবো, তোমাদের কোনো টেনশন নাই। আগে টপিক্সটা ক্লিয়ার করি, দেন তুমি প্রশ্ন করবা। তোমার এখন মনের ভিতর যত লালিত প্রশ্ন সবগুলো আমাদের এখানে আলোচনা হবে। তাহলে দেখো, প্লাস মানে হচ্ছে আমাদের চিহ্নবিট 0, এরপরে 5 মানে হচ্ছে কি, আমরা জানি 5 এর বাইনারি হচ্ছে 101, লাগবে 7টা, তাহলে 3টা আছে, আরও 4টা কী দিতে হবে, 0 দিতে হবে। তাহলে আমরা কি করব, 4টা 0 101, তাহলে 1 2 3 4, 4টা 0 101, এই জিনিসটাকে আমরা বলতেছি +5। এখন এই +5টাকে -5 বানাইতে হলে কী করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। বর্তমান নিয়ম কি, 2 এর পরিপূরক। তাহলে আমি এখন যে পদ্ধতি অ্যাপ্লাই করতেছি তার নাম হচ্ছে 2 এর পরিপূরক। এর মানে +5কে 2 এর পরিপূরক করলে তুমি কি পাবা, -5 পাবা। তাহলে এখন 2 এর পরিপূরক করার প্রসেস কি, 2 এর পরিপূরক করতে হলে আমাকে 1 নম্বরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে 1 এর পরিপূরক করতে হয়। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা 1 এর পরিপূরক করব। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমাদের 0 আছে, এই 0টাকে আমরা প্রথমে কি করব, 1 এর পরিপূরক করব। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই 1 এর পরিপূরক করলে আমার কি হয়, এই যে এখানে 0টা হয়ে যাবে 1। এবার এখানে দেখো, এখানকার 1টা হয়ে যাবে হচ্ছে 0টা হয়ে যাবে হচ্ছে 1, 0টা হয়ে যাবে 1, এই 0টা হয়ে যাবে 1, এই 0টা হয়ে যাবে 1, এই 0টা হয়ে যাবে 1, 0টা হয়ে যাবে 1, কি লিখতেছি আমি, 0টা হয়ে যাবে 1, 1টা হয়ে যাবে 0, 0টা হবে 1, 1টা হবে 0। এটা কিন্তু -5 না, আবারও বলতেছি, এটা হচ্ছে +5 এর 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। এই 1 এর পরিপূরক যেটা পাইলাম তার সাথে এখন আমি কি করব, 1 যোগ করব। তাহলে +1 যোগ করলে কি পাবো দেখি, যোগ করলে আমি যেটা পাবো, 0 আর 1 যোগ করলে হয় 1, আর এখানে তো আর
জিরোর সাথে 1 যোগ করলে 1 হয়, হাতে তো কিছু থাকে না, শূন্য থাকে, শূন্যটা কাউন্ট না করলেও চলে, যেহেতু হাতে কিছু থাকে না 1-এর সাথে 0 যোগ করলে 1টা বসে যাবে, এরপরে বাকি সবগুলো বসে যাবে। তাহলে বর্তমানে আমি বলতেছি, বর্তমানে যেটা পাইলাম এটার নাম হচ্ছে 2 এর পরিপূরক। এটার নাম হচ্ছে কি? 2 এর পরিপূরক। এখন যেহেতু আমি 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করতেছি, তাহলে আমি বলতে পারবো 2 এর পরিপূরক করার পর যেটা পাইছি, দিস ইজ আওয়ার -5, দিস ইজ আওয়ার -5। তাহলে আমি এটাই বললাম, তুমি যখন 1 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করছিলা তখন এটাকেই -5 বলছিলা। ওই কারণে আমি বলছিলাম তোমাকে, ওই যে বোঝানোর সময় কিন্তু উপরে হেডলাইন লিখে দিছি 1 এর পরিপূরক। যখন 2 এর পরিপূরক বলবে এটাকে কখনো তুমি -5 বলতে পারবে না, এটা -5 1 এর পরিপূরক পদ্ধতিতে, আর এটা -5 2 এর পরিপূরক পদ্ধতিতে। তাহলে আমরা বলতে পারবো 2 এর পরিপূরক পদ্ধতিতে এটা কি? -5। ঠিক আগের মতো সেম কাহিনী করব। আমি এই যে আমার -5, এই -5 থেকে +5 পাওয়ার সময় কি করছি ভাইয়া? -5 থেকে +5 পাওয়ার সময় আমরা 2 এর পরিপূরক করছি। -5 থেকে +5 পাওয়ার সময় আমরা 2 এর পরিপূরক করছি। -5 থেকে +5 পাওয়ার সময় 2 এর পরিপূরক করছি। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, -5কে যদি আমি আবার 2 এর পরিপূরক করি তাহলে কাকে পাবো? তাই তো, দেখো আমি সেম কাজটা করি। তাহলে 2 এর -5টাকে আমরা আবার 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করার নিয়ম কি? প্রথমে 1 এর পরিপূরক, তারপর 1 যোগ করব। তাহলে আমরা আসি, প্রথমে 1 এর পরিপূরক করি। তাহলে 1 এর পরিপূরক করলে আমার কি হবে? এই 1টা হয়ে যাবে 0। এরপর আমাদের এই যে ধাপে ধাপে যাব, এই 1টা হয়ে যাবে 0, 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 এই 0টা হয়ে যাবে 1, এই 1টা হয়ে যাবে হচ্ছে 1টা হয়ে যাবে 0, এই 1টা হয়ে যাবে হচ্ছে 0। তাহলে দেখো এখানে আমাদের 1গুলো 0 হলো, 0টা 1 হলো, 1গুলো 0 হলো। এই বর্তমানে যেটা পাইলাম এটার নাম হচ্ছে 1 এর পরিপূরক। তাহলে তুমি 1 এর পরিপূরক পাইলা, বাট আমি চাচ্ছি কি? আমি 2 এর পরিপূরক লাগবে, 1 এর পরিপূরক। এখন আমার লাগবে কি? 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক পাইতে হলে কী করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে +1 আবার যোগ করলাম। +1 যোগ করার পর আমি কি পাচ্ছি ভাইয়া? দেখো, তাহলে আমার এখানে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, 0টা রয়, 1 0 0 0 0, আর এদিকে একটা 0 থাকে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে আমার কথা হচ্ছে বর্তমানে তুমি যেটা পাইলা সেটা হচ্ছে কিসের পরিপূরক? 2 এর পরিপূরক। এবং সেটা কার 2 এর পরিপূরক? সেটা হচ্ছে -5 এর 2 এর পরিপূরক। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এই জিনিসটা এটা এক্স্যাক্টলি হচ্ছে আমাদের এই লাইনটা, এর মানে এটা হুবহু এটার সমান। তাহলে আমি যদি এটাকে +5 বলি, দ্যাট মিন্স এটাও আমার +5, তাহলে দিস ইজ আওয়ার +5। তাহলে এটা যদি আমার +5 হয়, এই -5কে কী করার কারণে আমি এটা পাইছি? -5কে 2 এর পরিপূরক করার কারণে আমি এটা পাইছি। তাহলে আমি একটা কথা বলতে পারি, আমার কোন একটা ধনাত্মক সংখ্যা তাকে 2 এর পরিপূরক করে তার ঋণাত্মক সংখ্যা পেয়ে যাই, আর কোন একটা ঋণাত্মক সংখ্যা তাকে যদি আমি আবার 2 এর পরিপূরক করি, তাকে যদি আমি আবার 2 এর পরিপূরক করি, তাহলে আমি +5 পেয়ে যাই। তাহলে আমি আবারও বলতেছি, কোনো একটা ধনাত্মক সংখ্যা তাকে 2 এর পরিপূরক করলে ঋণাত্মক পাচ্ছে, আর ওই ঋণাত্মক সংখ্যা তাকে আবার 2 এর পরিপূরক করলে ধনাত্মক সংখ্যা পাচ্ছে। আবারও বলতেছি, কোনো একটা ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করলে ঋণাত্মক সংখ্যা পাবো, আর কোনো একটা ঋণাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করলে ধনাত্মক সংখ্যা পাবো। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানাও। সবার এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টে জানাও। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা কাইন্ডলি কমেন্টে জানাও। তোমাদের খুবই কঠিন মনে হওয়ার কোনো কারণ নাই। যাক, দেখো ক্লিয়ার মানে কি, আমাদের একবার পিওরলি ক্লিয়ার হয়েছে কিনা সেটা মাথায় রাখবে। 100% ক্লিয়ার হইতে হবে, 100% ক্লিয়ার হইতে হবে।
যাক আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। ওকে, তাহলে যেহেতু সবার ক্লিয়ার, আর আমি একটু সামনের দিকে যাই। হ্যাঁ, আমি একটু সামনের দিকে যাই। তো সামনের দিকে আমি আরও কয়েকটা 2 এর পরিপূরক করব। তো 2 এর পরিপূরক করার জন্য আমরা একটা কাজ করি। এবার প্রথমে এটাকে রেখে দিই, আমার জায়গা লাগবে তো। আচ্ছা, আমি নতুন করে আবার করি। আমি তোমাকে এখানে এখন টোটাল 4টা দেখাবো। এখানে টোটাল কয়টা দেখাবো? 4টা দেখাবো। সবাই খুব ভালো করে খেয়াল করবা, আর আমরা এটা শর্টকাটও দেখাবো। তাহলে প্রথম কথা হচ্ছে, দেখো এগুলাকে সবসময় কয় বিটে নিতে হবে? 8 বিটে। যদি তুমি দেখো তোমার মানের জন্য, যদি তাহলে 8 বিট মানে কি, 1 বিট হচ্ছে চিহ্নের জন্য, আর বাকি 7 বিট হচ্ছে কি, মানের জন্য। আর আমরা জানি 8 বিট এগুলো আমরা কি করতেছি, স্টোর করতেছি না। 8 বিট স্টোর করার জন্য আমাদের কয়টা রেজিস্টার লাগে? 8টা রেজিস্টার লাগে। হ্যাঁ, 8টা রেজিস্টার, বা এগুলোকে আমরা বলি ফ্লিপ ফ্লপ, আমরা পরে পড়বো। তো আমাদের 8 বিটের একটা রেজিস্টার লাগে, 8 বিটের একটা রেজিস্টার লাগে। তাহলে রেজিস্টার যদি 8 বিটের হয়, তাহলে তুমি 8টার বেশি কখনো স্টোর করতে পারবে না। আমি আবারও বলতেছি, এখানে শর্তটা খেয়াল করো, রেজিস্টার যদি 8 বিটের হয়, সে 8 বিটের বেশি কখনো স্টোর করতে পারবে না। এবার তুমি একটা 8 বিটের স্টোরে কার্যকলাপ করতেছ, তুমি ক্যালকুলেশন করার পর চলে আসলো 9 বিট। তাহলে তোমরাই আমাকে বলো তো, যদি তুমি 8 বিট রেজিস্টার ব্যবহার করো, রেজিস্টারের কাজ হচ্ছে স্টোর করা, এই 8 বিট রেজিস্টারে যখন বিট 9টা চলে আসলো, তখন কি সে ওই বিটটা নিতে পারবে? মানে জিনিসটা হচ্ছে এমন, 8 বিট রেজিস্টার যদি তুমি ব্যবহার করো, তার মধ্যে যদি 9টা আসে, সে তো 9টা স্টোর করতে পারবে না। কয়টা স্টোর করবে? 8টা। তখন সে কি করবে? ওই যে 8টা স্টোর করে, সে 8টা স্টোর করবে, এক্সট্রা যেটা আসছে তাকে বাদ দিয়ে দিবে। আমরা ম্যাথ করার সময় দেখব। আপাতত আসো, আবার সে কাঙ্ক্ষিত +5 করলাম। +5 যদি করি, তাহলে আমরা পাবো প্রথমটা 0, এরপরে হচ্ছে আমাদের 4টা 0, এরপরে 1 0 1, এটা হচ্ছে আমাদের কি +5। এবার আসো আমরা +12 করি। +12 যদি করি, 12 এর বাইনারি কত? আমাদের 8 4 2 1, তাহলে 8 8 4 12, তাহলে 1 1 0 0। তাহলে আমরা বলতে পারি একটা 0 হচ্ছে চিহ্ন বিটের জন্য, এরপর এখানে 4টা আছে, আরও এক্সট্রা 3টা লাগবে, তাহলে 3টা 0 দিলাম, আর 1 1 0 0 পাইলাম। ওকে, এবার আমি মনে করো আমি চাচ্ছি +15 চাচ্ছি। তো +15 যদি চাই, তাহলে 8 4 12, 12 2 কত? 14, 14 1 15। তাহলে আমরা বলতে পারি এই 4টাই 1 নিতে হবে, চিহ্ন বিট 0, তাহলে 4টার সাথে 3টা এক্সট্রা যুক্ত করতে হবে, তাহলে 1 2 3, আর এইদিকে 4টা আছে 1 1 1 1। এবার আমি চাচ্ছি আরেকটা হচ্ছে +7 যদি আমরা পাই, এই +7 এর ক্ষেত্রে আমরা কি দেখতেছি? +7 এর ক্ষেত্রে আমরা কার যোগফল? 7 4 4 2 6 6 1 7, এর মানে 0 1 1 1। সামনে আরও কয়টা লাগবে? 3টা লাগবে, কারণ টোটাল 7 বিট। তাহলে চিহ্ন বিটের জন্য একটা 0, আর 7 বিটের জন্য হচ্ছে 4টা 0 3টা 1, তাহলে 1 2 3 4 1 2 3 3টা 1। তাহলে আমি লিখলাম। এখন আমার কাজ হচ্ছে প্রত্যেকটা 2 এর পরিপূরক করা। প্রত্যেকটার কী করা ভাইয়া? প্রত্যেকটা 2 এর পরিপূরক করা। দেখি কে কত স্পিডে করতে পারো। তাহলে আমিও করি, দেখি কে কত আগে করতে পারো। তবে আবারও বলতেছি, কোনো শর্টকাট পদ্ধতি না, ডিরেক্টলি করতে হবে তোমাকে, কারণ পরীক্ষায় তোমাকে রিটেনে ডিরেক্টলি করতে হবে। এমসিকিউর জন্য শর্টকাট আমি একটু পরেই শিখাবো। তাহলে আসো, প্রথমে আমি কি করব? এটাকে 1 এর পরিপূরক করব। তাহলে এটা হয়ে যাবে 1 1 1 1 1 0 1 0। এরপর আমরা কী করব? +1 করব। 1 যোগ করলে 0 আর 1 মিলে হয় 1, এরপর তো 1 হাতে কিছু নাই মানে হচ্ছে, তাহলে বসে যাবে 1 0 1 1 1 1 1। তাহলে এটা হচ্ছে আমাদের -5 বলা চলে। এটা হচ্ছে +12। তাহলে আমরা বলতে পারি 1 1 1 1 0 0 1 1, এরপরে 1 যোগ করব। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এবার হচ্ছে ভাইয়া তুমি 1 এবং 1 যোগ করলে পাবা 0। আমরা জানি 1 আর 1 যোগ করলে হয় 0, বাইনারি যোগে পড়াইছিলাম। আর ক্যারি থাকে কত? ক্যারি থাকে 1। তাহলে ক্যারি যদি 1 থাকে, সেই 1টা আমরা এখানে লিখলাম। এই ক্যারি 1 আর 1 এই দুইটা মিলে যোগ করলে কত হয় ভাইয়া? 1 আর 1 যোগ করলে 0 হয়। সিমিলারলি আবার ক্যারি থেকে যায় 1। তাহলে আমার
এই যে এই ওয়ানটাতে যোগ করে ফেললাম, এবার এখানে এক্সট্রা করে আরেকটা ক্যারি থেকে যায় 1, এই ক্যারি 1 আর 0 এই দুইটা যোগ করলে কত হয়, এই ক্যারি 1 আর 0 এই দুইটা যোগ করলে হয় 1, আর এরপর তো আর ক্যারি থাকে না, ক্যারি যেহেতু থাকে না সুন্দরভাবে লিখে ফেলো 0 1 1 1 1, এটাকে আমরা বলতে পারবো -12। কোন পদ্ধতিতে? 2 এর পরিপূরক পদ্ধতিতে। এবার আমরা করতেছি 1 1 1 1 0 0 0 0 1 যোগ করব, যোগ করলে হচ্ছে 0 আর 1 যোগ করলে হয় 1, আর 0 0 0 1 1 1 1, দিস ইজ আওয়ার -15। নেক্সট ওয়ান, আমরা 0 0 এগুলোকে 1 বানিয়ে দেবে, 1 পরিপূরক করতেছি, তাহলে আমাদের এগুলা 1 হয়ে গেল 0 0 0। আমরা +1 যোগ করব, তাহলে আমাদের 0টা আর 1 যোগ করলে 1 হয়, এখানে 0 0 1 1 1 1 1, দিস ইজ আওয়ার -7। বলো কার কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে একটু বলো, কার কয়টা হয়েছে একটু বলো তো। এই সবার মিলছে কিনা, সবার মিলছে কিনা, সবার মিলছে কিনা একটু বলো, সবার মিলছে কিনা। এবার আসো শর্টকাট দেখাবো। +5 বাইনারিটা আমরা এখানে আবার লিখলাম 0 0 0 0 0 1 0 1, আর +12টা আমি আবার দেখাবো, এখানে আবার লিখতেছি কারণ আমি শর্টকাট দেখাচ্ছি এখন 0 0 1 1 0 0। কারণ দেখো আমরা অনেকে যে কাজটা করি শর্টকাটটা এমনি বলে দিই, কিন্তু কথা হচ্ছে এমনি বললে তোমাদের মধ্যে একটা কনফিউজিং অ্যারাইজ হতে পারে। তো আমার কথা হচ্ছে আমি প্রথমে ম্যাথ করালাম, এবার আমি দেখবো শর্টকাট কীভাবে আমি আমার এই আনসারটা আমি শর্টকাটে আনতে পারি। অনেকের মনে কনফিউজড হতে পারে যে ভাই আনসারটা আদৌ আসবে কি না। তো আমার কথা হচ্ছে আনসার এনে তারপর আমি শর্টকাট দেখাচ্ছি, তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। কারণ এটা হচ্ছে টিচিং স্টাইল। টিচিং স্টাইলটা হচ্ছে এমনভাবে পড়াইতে হবে যাতে করে স্টুডেন্টদের পক্ষ থেকে প্রশ্ন কম আসে। তুমি যত প্রশ্ন কম করবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমার মোটামুটি আমার লেকচার কোয়ালিটি তত উন্নত হচ্ছে। উন্নত হচ্ছে মানে আই মিন এমন না যে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন ইচ্ছা মতো করবা, বাট কথা হচ্ছে আমরা এদিক থেকে চেষ্টা করি যত সুন্দরভাবে গুছিয়ে পড়ানো যায়। তো +15 জিনিসটাকে আমরা বলি 0 0 0 0 1 1 1 1, এরপরে +7টাকে আমরা লিখতে পারি 0 0 0 0 0 1 1 1। এখন আসো, এখন আসি ভাই আমরা কি করব, আমরা কি করব একটা জিনিস খেয়াল করে দেখো। ওকে সবার মিলছে। এবার আমরা কি করতেছি দেখো, এটা কিন্তু দেখো আমরা এখন দেখাচ্ছি শর্টকাট, আর এই শর্টকাট শুধুমাত্র এমসিকিউতে প্রযোজ্য। শর্টকাট শুধুমাত্র কোথায় প্রযোজ্য? অনলি ফর এমসিকিউ, অনলি এমসিকিউতে প্রযোজ্য। রিটেনে শর্টকাট প্রযোজ্য না, রিটেনে ফুল প্রসেসটা করতে হবে। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখি, এখন একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখি ভাই, এইখানে যে আমার এটা আছে +5, এই যে +5টা আছে তার আমি 2-এর পরিপূরক করতে চাচ্ছি। 1-এর পরিপূরক খুবই সোজা, দেখে দেখে বলে দেওয়া যায়। 2-এর পরিপূরকও দেখে দেখে বলা যাবে। একটা জিনিস খেয়াল করবা, তোমাদের এখানে কি হচ্ছে দেখো, 2-এর পরিপূরক তুমি যেটা পাইলা, একটা জিনিস খেয়াল করো তো, এটাই তো তোমার 2-এর পরিপূরক। দেখো এই 0টা 1 হয়েছে, এই 0টা 1 হয়েছে, এই 0টা 1 হয়েছে, এই 0টা 1, এই 0টা 1, এই 1টা 0, এই 0টা 1, শুধুমাত্র এই 1টা ব্যতীত, ঠিক কি না? এর মানে আমি ডান দিক থেকে স্টার্ট করব। কোন দিক থেকে স্টার্ট করব? ডান দিক থেকে। আমি খুঁজবো কাকে? 1কে। ডান দিক থেকে প্রথম 1 যেটা পাবো ততটুকু পর্যন্ত যেমন আছে তেমনই রেখে দিব। ডান দিক থেকে 1 খুঁজতেছি, প্রথমে আমি 1 পেয়ে গেছি, যেহেতু প্রথমে আমি 1 পেয়ে গেছি তাকে পর্যন্ত ঠিক রাখবো। এরপরে সবগুলোকে কমপ্লিমেন্ট করে দিব। দেখো 0কে 1, 1কে 0, 1 1 1 1 1, এটা হচ্ছে -5। এবার তুমি মিলেই দেখো আমার এই জিনিসটা এটার সাথে মিলছে কিনা। এটা মিলছে কিনা একটু বলো।
এখন আসো আমরা -12 করব কিভাবে? আবার সেম প্রসেস। ডান দিক থেকে আমি কাকে খুঁজবো? 1কে খুঁজবো। কাকে? 1কে। তাহলে দেখো ডান দিক থেকে 1কে খুঁজতে 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 কে পর্যন্ত আসতে হবে? এই 1 পর্যন্ত আসতে হবে। তাহলে আমি ডান দিক থেকে খুঁজে আরম্ভ করব এই 1 পর্যন্ত। তো যতক্ষণ পর্যন্ত 1কে পাবো না ততক্ষণ পর্যন্ত আমি ঠিক রাখবো। তাহলে 1কে পাইছি, প্রথম যে 1কে পাবো সেই 1 পর্যন্ত ঠিক রাখবো। তাহলে এই 0 ঠিক রাখলাম, 0 ঠিক রাখলাম, প্রথম 1টা ঠিক রাখলাম। এই প্রথম 1 ঠিক রাখার পর এরপরে সবগুলোকে কমপ্লিমেন্ট করে দেবো। 1কে বানিয়ে দেবো 0, 0কে বানিয়ে দেবো 1। এবার দেখো এটার সাথে মিলছে কি না। এবার আসো ডান দিক থেকে প্রথম 1, ভাই ডান দিক থেকে এটাই আমার প্রথম 1, তাহলে আমার এটা যেহেতু প্রথম 1 এটা থেকে যাবে, তাহলে এটা আমার থেকে গেল। এরপরে যেগুলো সেগুলো উল্টে যাবে। তাহলে 1টা 0 0 0 1 1 1 1, তাহলে দিস ইজ আওয়ার -15, দিস ইজ আওয়ার -12। নেক্সট লাস্ট 1 +7। +7 ক্ষেত্রে আমরা কী বলবো? ঠিক সেমভাবে সিমিলারলি আমরা এদিক থেকে যাব। এটাই আমার প্রথম 1, তো প্রথম 1 পর্যন্ত ঠিক থাকে, প্রথম 1 পর্যন্ত আমি ঠিক রাখলাম। এরপরে আমরা বাকিগুলো কী করে দেবো? চেঞ্জ করে দেবো। বাকিগুলো চেঞ্জ করলে 1টা 0 1টা 0, 0গুলো 1 হয়ে যাবে। এটাই আমার -7। তাহলে বলো আমাদের সবাই শর্টকাট বুঝছি কিনা আর প্রসেসটা বুঝছি কিনা, 2-এর পরিপূরক কীভাবে করতে হবে এবং শর্টকাট সেটা আমরা বুঝছি কিনা। আচ্ছা তাহলে বলো সব কিছু প্রপারলি বুঝছো কিনা, আমাকে একটু কমেন্টে কনফার্ম করো। এতটুকু বুঝলে আমি আশা রাখতে পারি অনেক কিছু তোমাদের বোঝা হয়ে গেছে। এতটুকু সবাই বুঝছি কিনা একটু ক্লিয়ার করি, আমরা এতটুকু বুঝছি কিনা সবাই একটু ক্লিয়ার করি। যাক আলহামদুলিল্লাহ সবাই বুঝছে। আজকে মনে হয় লং টাইম কন্টিনিউ করতে পারবো না, একটু শরীর খারাপ লাগতেছে, সমস্যা নেই। আশা করি যতক্ষণ পর্যন্ত করা যায় আমরা করব, কোনো সমস্যা নেই। তো এবার আসো তাহলে আমরা নেক্সটে যাই। তাহলে আমাদের 2-এর পরিপূরক করা শেষ। তাহলে আমরা এবার দেখবো হচ্ছে ওই আবার সেই আদি ইতিহাস +0 এবং -0 তাকে সে কীভাবে দেখায়। +0 -0 তাকে সে কীভাবে দেখায়। তাহলে আমরা দেখি একটু কাউন্ট করে দেখি যে আমরা +0 এর 2-এর পরিপূরক বের করব। মানে আমরা তো জানি 2-এর পরিপূরক করলে সংখ্যাটা কি হয়ে যায়? ধনাত্মক সংখ্যাকে 2-এর পরিপূরক করলে সে ঋণাত্মক হয়ে যায়, ঋণাত্মক সংখ্যাকে 2-এর পরিপূরক করলে সে ধনাত্মক হয়ে যায়। তাহলে আমার কথা হচ্ছে আমার কোনো একটা সংখ্যা সেটাকে আমি নাম দিলাম হচ্ছে +0। এই +0টাকে আমি লিখব। আমি +0টাকে যদি লিখি তাহলে কি হবে ভাইয়া? প্লাস মানে হচ্ছে তার চিহ্নবিদ হচ্ছে 0, আর যেহেতু এটা 0 তার বাইনারিও 0। 8 বিট রেজিস্টার, তাহলে আমরা কয় বিট রেজিস্টার ইউজ করতেছি? 8 বিট রেজিস্টার ইউজ করতেছি। তাহলে 8 বিট যেহেতু রেজিস্টার ইউজ করতেছি তাহলে তার মধ্যে স্পেস আছে কয় বিট? বুঝতেই পারতেছি স্পেস বা আমরা বলবো স্টোরেজ। তার মধ্যে স্টোরেজ আছে হচ্ছে কত? জাস্ট 8 বিট। এর মানে সে 8 বিটের বেশি কি করতে পারে না? স্টোর করতে পারে না। তাহলে 8 বিট রেজিস্টারে যেহেতু বলছে, 8 বিট রেজিস্টারে যেহেতু বলছে, তাহলে আমরা কি করব? দেখো আমরা যে কাজটা করবো +0 তো, তাহলে আমাদের 8 বিট বানাইতে হবে। তাহলে একটা শূন্য তো আমি দিয়ে দিছি আর বাকি 7, তাহলে 7টা শূন্য। 1 2 3 4 5 6 7, 7টা শূন্য দিলাম। এবার আমার কথা হচ্ছে এটাকে যদি আমি 2-এর পরিপূরক করি সেটা কি হয়ে যাবে? -0 হয়ে যাবে। তো আমি 2-এর পরিপূরক করা শুরু করি। আমার 2-এর পরিপূরক করার জন্য প্রথমে 1-এর পরিপূরক করতে হবে। 0কে করলে পাবো 1। এরপর আমরা বাকিগুলো তো বুঝতেই পারতেছো, 0কে করলে 1 1 1 1 1 1 1, এটা আমার 1-এর পরিপূরক। কিন্তু এখনও কিন্তু এটা আমার -0 বলতে পারবো না, কারণ আমি 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করতেছি। তাহলে আমি কি করব? এখানে +1 করব। +1 যদি করি এবার আমি কি পাচ্ছি দেখো। +1 যদি করি আমি কি পাচ্ছি? তো আমি এদিকে একটু অ্যারোগুলো মুছে দিই, কারণ আমার একটু জায়গা লাগবে, এই মেথের জন্য একটু জায়গা লাগবে, এদিকে অ্যারোগুলো মুছে দিই।
ওকে, তাহলে আমরা দেখো ভাই কী করি, একটু ভালো করে খেয়াল করো, আজকে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি কি করব, যোগ করি। তাহলে দেখো 1 সাথে 1 যোগ করলে কত হয়, 0 হয়। আমরা জানি 0 সাথে 0 যোগ করলে 0, ক্যারি কিছু থাকে না, কিছু থাকে না। 0 সাথে 1 যোগ করলে, 0 সাথে 1 যোগ করলে 1, 1 সাথে 0 যোগ করলে, 1 সাথে 0 যোগ করলে 1, আর 1 সাথে 1 যোগ করলে 0, এবং তার সাথে কি থাকে, ক্যারি 1 থাকে। তাহলে আমার এখানে ক্যারি কি থাকে, 1 থাকে। এই 1টা কি, এই 1টা হচ্ছে ক্যারি, আর ক্যারিটা কি হয়, পরবর্তী স্টেপে যেয়ে যোগ হয়। আর এদিকে আমার ক্যারিগুলো কি, ক্যারি নাই মানে হচ্ছে ক্যারি 0। তাহলে আমার 1 সাথে 1 যোগ করলে 0 পাইলাম, তার ক্যারিটা কত, 1। এই ক্যারিটা পরবর্তী স্টেপে যাবে। পরবর্তী স্টেপে যদি আমরা যোগ করি, এবার কার সাথে কে যোগ হবে, 1 সাথে 1, নিচে তো আর কিছু নাই। তাহলে 1 সাথে 1 যোগ করলে কত হয়, 0 হয়। 1 সাথে 1 যোগ করলে 0 হলেও আমার কিন্তু ক্যারি থাকে 1। আবার দেখো কি হয়ে গেল, আমার এই 1 সাথে 1 যোগ হয়ে 0 হলো, আমার আবারও কিন্তু ক্যারি থেকে যায় 1। তাহলে আমার আবার ক্যারি থেকে গেল 1। আবার একই সিস্টেম, এই 1 সাথে 1 যোগ করে 0 হয়, আমার আবারও ক্যারি থেকে যায় 1, আবারও ক্যারি থেকে যায় 1। এই 1 সাথে 1 যোগ করে, এই 1 সাথে 1 যোগ করে আবারও 0 হয়, আমার ক্যারি থেকে যায় কত, ক্যারি থেকে যায় 1। এই 1 সাথে 1 যোগ করলে আবারও হয় আমাদের 0, ক্যারি হয়ে যায় কত, 1। এই 1 সাথে, তাহলে আমি 1 সাথে 1 যোগ করলে 0 হলে ক্যারি থেকে যায় 1। এই 1 সাথে 1 যোগ করলে আবারও আমি পাচ্ছি 0, আমার ক্যারি থেকে যায় কত, ক্যারি থেকে যায় 1। এই 1 সাথে আমি 1 যোগ করলে আবারও আমি পাচ্ছি 0, আমার ক্যারি থেকে যায় কত, 1। এই ক্যারির সাথে যোগ করার মতো কেউ আছে, নাই। তাহলে এই ক্যারিটা সরাসরি বসে যাবে। এটা হচ্ছে বাইনারি যোগ। এবার আসে আসল কাহিনী। এটা কয় বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার। সে কয় বিট স্টোর করতে পারবে, 8 বিট। এখন দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, এই যে এক্সট্রা যেটা, এই 9 নাম্বার যেটা হয়ে গেছে, এটাকে আমরা বলবো ওভারফ্লো। ওভারফ্লো মানে অতিরিক্ত চলে আসলো। এখন 8 বিট রেজিস্টার, সে 8 বিটের বেশি ধারণ করতে পারে না। তাহলে 8 বিটের যেহেতু ধারণ ক্ষমতা 8 বিট, সে ডান দিক থেকে এই 8 বিট ধারণ করবে, এই 8 বিট ধারণ করবে, এই 8 বিট ধারণ করবে। আর যেটা ওভারফ্লো হয়েছে, এই ওভারফ্লোকে সে ধারণ করতে পারবে না, কারণ তার কাছে জায়গা আছে 8 বিট, সে 9 বিটকে ধারণ করতে পারবে না। কাকে বাদ দিবে, যেটা অতিরিক্ত আছে, এটা কিন্তু ওভারফ্লো। এই ওভারফ্লোটা কি হবে, বাদ যাবে। ওভারফ্লোটা বাদ যাবে, এটাকে স্টোর করা হবে না, এটাকে স্টোর করা হবে না। বুঝতে পারছি? তাহলে আমি বলতে পারি, দেখো আমি চাইছিলাম +0 থেকে -0 আনতে, কিন্তু দুর্ভাগ্যবশত এই যে 8 নাম্বার বিটটা আবার 0ই রয়ে গেছে। এর মানে এটাকে 2 এর পরিপূরক করলে কিন্তু মাইনাস হওয়ার কথা, কিন্তু আর বিটটা 0 হয়েছে, মানে কি এই -0 বললে সেটা আলটিমেটলি কার মতো, +0 এর মতো। এবার তাহলে আমি দেখতেছি এই 1টা তো বাদ যাবে, কারণ যেটা ওভারফ্লো সেটা তো বাদ। তো ওভারফ্লো বাদ দিলে বাকি কয়টা থাকে, 8টা। এই 8টা আর এই 8টা সেম। তাহলে আমি বলতেছি আমার 2 এর পরিপূরক বলে কি, 2 এর পরিপূরক বলে এই দুইটা কেমন, এই দুইটা সেম। তো যেহেতু এই দুইটা সেম, বাস্তবে এই দুইটা সেম, ওই কারণে বর্তমানে আমরা সকল জায়গায় 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করি, কোনো আমাদের প্রকৃত মান গঠনও ব্যবহার করি না, 1 এর পরিপূরকও ব্যবহার করি না। আমরা ব্যবহার করি শুধুমাত্র 2 এর পরিপূরক পদ্ধতি। কোন পদ্ধতি ব্যবহার করি, শুধুমাত্র 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করি। আর এই 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, 2 এর পরিপূরক পদ্ধতি আমাদের যেহেতু বর্তমানে ব্যবহৃত হয়, পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে, ম্যাথসগুলো সবগুলো 2 এর পরিপূরক পদ্ধতি দিয়ে আসবে, কখনো 1 এর পরিপূরক দিয়ে আসবে না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি, নুরে সাদি তুমি আসছো? হ্যাঁ, আজকে গান করছি, আমি আজকে গান করছি, মেকআপের গান করছি। পরে রেকর্ডেড ভিডিও দেখে শুনতে পারবে, যেহেতু ভিডিও রেকর্ড থাকবে। তুমি যেহেতু করতে পারো না তখন, পরে করে নিবে, সমস্যা নেই। প্রথম থেকে করার জন্য আমি রিকোয়েস্ট করবো, তাহলে যে কনসেপ্টগুলো বেশি ক্লিয়ার হবে।
তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আর এই যে আমাদের রিপাত এই প্রশ্নটা করছিলা, জিয়াউর রহমান রিপাত, তুমি যে প্রশ্নটা করছিলা 9 বিট হলে কি হবে, এই যে দেখতে পাচ্ছ ডান দিক থেকে সে যদি 8 বিট রেজিস্টার, সে 8 বিটে ধারণ করতে পারবে, এক্সট্রা আসলে সেটা কী করবে, বাদ দিয়ে দিবে। এক্সট্রা আসলে সে কী করবে, বাদ দিয়ে দিবে। এতটুকু বুঝছি কি না দেখি। এবার আমার একটা প্রশ্নের আনসার দাও। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কি, এটা আমাকে দেখাও, সেটা হচ্ছে কি 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টার ইউজ করব। এই 8 বিট রেজিস্টারে +5 -5 দেখাইতে হবে। আর এদিকে ইউজ করব 16 বিট রেজিস্টার, সরি 5 না দেখা আমরা বলি হচ্ছে 13, মানে দেখতে একটু আনকমন হোক, এতক্ষণ তো যেগুলো করছে সেগুলো করে লাভ কি। 16 বিট রেজিস্টারে এবার আমরা একটা নিব 16 বিট রেজিস্টার, তার মধ্যে +13 দেখাইতে হবে, -13 দেখাইতে হবে। তবে পদ্ধতি কোনটা ব্যবহার করব, 2 এর পরিপূরক পদ্ধতি। দেখি তোমরা কয়জনে পারো, +13 -13 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করব। এতক্ষণ পড়াইছি। এখন আমার প্রশ্ন হলো 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করলেও আমরা যে কাজটা করব, আমি এখানে তোমাকে বলবো যেহেতু তুমি পদ্ধতি জানো, এখন শর্টকাট হইতে বলে দিবা, শর্টকাট হইতে বলে দাও, কোনো সমস্যা নেই। বাট +13 কত হবে, -13 কত হবে যদি 8 বিট রেজিস্টার ইউজ করি, যদি 16 বিট রেজিস্টার ইউজ করি। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তুমি 8 বিট ইউজ করলে কেমন হবে, 16 বিট ইউজ করলে কেমন হবে। দেখি সবাই করো, যে কে কত তাড়াতাড়ি করতে পারো। আমিও তোমাদের সাথে করতে থাকি, তোমরাও করতে থাকো, এরপর দুজনে মিলাবো। তাহলে +13, তোমরা শুনতে করো। +13 যেহেতু আমাদের এটা ধনাত্মক সংখ্যা, তাহলে আমরা বলবো চিহ্নবিট আসবে আমাদের 0। চিহ্নবিট 0 আসার পর যেহেতু এটা 8 বিট রেজিস্টার, তাহলে আমার 13টাকে বাইনারিতে নিতে হবে। 8421 যদি করি 13 এর বাইনারি, তাহলে আমাদের কত হয়, 8, 8 4 12, 12 আর 1 হচ্ছে 13। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 1 1 1 1, এদিকে 0। তাহলে আমরা দেখতেছি এখানে 4টা, আরও 3টা এক্সট্রা লাগবে, এর মানে আরও 3টা লাগবে, 7টা। তাহলে আমরা বলতে পারি 0 0 0 1 1 0 1, তাহলে 0 0 0 1 1 0 1, এটা দেখলাম। এরপর হচ্ছে ভাইয়া আমাদের এখান থেকে আমরা -13 বের করব। তার আগে আমি তাহলে -13 কীভাবে বের করব, তাহলে একবার 1 এর পরিপূরক করব, এরপর 1 যোগ করব। তাহলে আমরা সেটা না করে আমি ডাইরেক্ট করে দিচ্ছি। আমি -13 যখন করব, আমরা বলতেছি ডান দিক থেকে প্রথম 1, এটাই হচ্ছে আমার ডান দিক থেকে প্রথম 1, এই 1 পর্যন্ত ঠিক রাখবো। এরপরে 0কে 1 বানাবো, 1কে 0 0 1 1 1 1, তাহলে -13 হয়ে গেল। আশা করি অনেকের সাথে মিলছে। যাদের সাথে মিলছে তারা বলিও মিলছে কিনা, হ্যাঁ, যাদের মিলছে তারা বলিও তোমাদের হয়েছে কিনা, যাদের সাথে মিলছে তারা বলিও তোমাদের হয়েছে কিনা। এখন আসো, এবার হচ্ছে আমাদের 16 বিট রেজিস্টার ইউজ করবে। মানে জায়গা আছে কয় বিট, 16 বিট। তাহলে 16 বিটের মধ্যে আমরা কী বলছিলাম, সবচেয়ে বামের বিটটা হচ্ছে চিহ্ন বিট। তাহলে 8 বিটে যেরকম আমাদের সবচেয়ে বামেরটা চিহ্ন বিট হলে বাকি 7টা আমাদের মানের জন্য, 16 বিটের মধ্যে সবচেয়ে বামেরটা যদি আমাদের চিহ্ন বিট হয়, বাকি 15টা হচ্ছে মানের জন্য। তাহলে আমাদের +13 কীভাবে লিখবো, +13। এই +13 যদি লিখতে যাই, আমি ফ্রেন্ডটা একটু চেঞ্জ করি, +13 যদি লিখতে যাই, তাহলে আসো আমাদের প্রথমে আমাকে কি দিতে হবে, প্রথমে চিহ্নবিট দিতে হবে। আমার এখানে যে চিহ্নবিটটা কত ভাই, আমার চিহ্নবিটটা হচ্ছে 0। এরপরে দেখো আমার 13 এর বাইনারি কত, 13 এর বাইনারি হচ্ছে 1101। এখানে আছে কয়টা, 4টা। তোমার আছে কয়টা, একটা 5টা। তোমার এখানে টোটাল কয় বিট, 16 বিট। তাহলে তুমি এখানে পাইলা 4টা, এদিকে আছে একটা, 5টা, লাগবে 16টা। আর কয়টা লেখিস, 11টা। এর মানে মাঝখানে 11টা শূন্য দিতে হবে। মাঝখানে কয়টা শূন্য দিতে হবে, 11টা, কারণ টোটাল তো 16 বিট মিলাইতে হবে। তাহলে আমাদের সামনে যদি 11টা শূন্য দিই কোনো সমস্যা নেই। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10